অধ্যাপক নুরুল ইসলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধে ৯ মাসে মুক্তিযুদ্ধের সপক্ষে প্রবাসে যে কর্মকাণ্ড হয়েছিল তার সাথে জড়িত ছিলেন। সেই বিষয় এবং মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের প্রথম সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনার সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এই বিষয়গুলি নিয়ে আজকে তার সাথে আমরা আলাপ করব। আমার সাথে আছে বিনায়ক সেন। অধ্যাপক ইসলাম, আমরা জানি যে ৭১ সালের মার্চ মাসে আপনি ঢাকায় ছিলেন এবং তারপর মুক্তিযুদ্ধের এই ৯ মাস আপনি প্রবাসে, মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে যেসব কর্মকাণ্ড হয়েছিল তার সাথে আপনি জড়িত ছিলেন। আপনি ঢাকা থেকে কলকাতা পৌঁছলেন এপ্রিল মাসের প্রথম সপ্তাহে। প্রথম সপ্তাহে। সেইখান থেকেই শুরু করি আমরা। সেখান থেকে আমি ২-১ দিন পরে রওনা হলাম দিল্লির পথে। দিল্লিতে গিয়ে আমার বন্ধুবান্ধব যারা ছিলেন গভর্নমেন্টে, দিল্লি গভর্নমেন্ট এবং ইউনিভার্সিটিতে, তাদের সঙ্গে যোগাযোগ করলাম। আমার আগেই কিন্তু কয়েকজন বাঙালি অলরেডি ওখানে পৌঁছে গেছিলেন। আমার যাওয়ার ঠিক সময়টাতে বোধ আনিসুর রহমান সাহেব গিয়ে পৌঁছলেন। প্রথমে আমি ছিলাম অশোক মিত্রের ওখানে। সেখান থেকে ঠিক হলো যে আমি বিদেশে চলে যাব। কেন? কারণ দেশে আমার মতো লোকের পক্ষে বেশি কিছু নাই দিল্লিতে বসে থাকা, অথবা কলকাতা তখনও সরকার হয়নি। তো ঠিক হলো সবাই মিলে, বন্ধুবান্ধব, আমার ভারতীয় সরকারের বন্ধুবান্ধব সবাই সে বললেন তুমি এখন বিদেশে গিয়ে বাংলাদেশের সপক্ষে সমর্থন আদায়ের জন্য চেষ্টা করো। তো প্রথম আমি চলে গেলাম নিউ ইয়র্কে। যেহেতু আমি পিআইডি এর ডিরেক্টর ছিলাম, সেই সূত্রে আমার সঙ্গে ফোর্ড ফাউন্ডেশনের কর্মকর্তাদের ভালো পরিচয় ছিল। তখন আমি প্রথম গিয়ে দেখা করলাম ফোর্ড ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। উনি ছিলেন জর্জ বান্ডি, কেনেডির সময় খুব তার সিকিউরিটি অ্যাডভাইজার, খুব আপন লোক। তার তখনও গভর্নমেন্টে বিরাট ইনফ্লুয়েন্স ছিলেন। তো ওনাকে গিয়ে বোঝালাম। উনি খুব অত্যন্ত সহানুভূতিপূর্ণ ছিলেন, কারণ তাকে অলরেডি ফোর্ড ফাউন্ডেশন লোকজন ইনফর্ম করেছে। তো আমি বসা থাকে গেলে উনি ম্যাকনামারাকে ফোন করলেন, ওয়ার্ল্ড ব্যাংকের, বললেন যে দেখো বাংলাদেশ পাকিস্তানে যা হচ্ছে সে সম্পর্কে আমি খুব ভালো ব্রিফিং পেয়েছি। আমি রিকোয়েস্ট করি তুমি লোকটাকে সঙ্গে সঙ্গে আমি ওয়াশিংটনে পাঠাচ্ছি, তার সঙ্গে দেখা করে পূর্ণ ব্রিফিং নাও। এবং এই সূত্রে ইউএস গভর্নমেন্টের অন্যান্য লোকজনের সঙ্গেও যাদের সঙ্গে ম্যাটার করবে তাদের সঙ্গে পরিচয় করে দাও। তা আমি রওনা হয়ে গেলাম ২-১ দিন পরেই। গেলেই ব্যাংকে ম্যাকনামারার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট বন্দোবস্ত করলাম। ওর তো আগে থেকে বলা হয়েছে জর্জ বান্ডির কাজে, সঙ্গে সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট দিল, গেলাম। তো উনি প্রায় আমার সঙ্গে ২ ঘন্টা, ২.৫ ঘন্টা আলাপ করলেন। তার নিয়ম মতো বিরাট একটা বই খাতা নিয়ে বসলেন, পেন্সিল কলম নিয়ে, এবং প্রত্যেকটা বিভিন্ন ডিটেইল প্রশ্ন করলেন। কী হয়েছিল পাকিস্তানের সঙ্গে 6 পয়েন্ট নিয়ে, তারপরে নেগোসিয়েশনে কী হলো, কদ্দূর এগোলো, কেন হলো না, শেষ পর্যন্ত কী অবস্থা এখন, সব ডিটেইল পুঙ্খানুপুঙ্খে জিজ্ঞেস করলেন। করে তারপর চলে গেলেন, বলে এখন আপনি যান, ঠিক আছে, আমাকে ইনফর্ম রাখবেন। আমি তখন আবার সেখান থেকে আমি নিউ ইয়র্কে আসলাম, দেখা করলাম, কিন্তু আমার সঙ্গে বন্দোবস্ত ছিল ইউনিভার্সিটির, সেখানে আমি 1 বছর কাটাবো আপাতত। তারপর ইয়েলে চলে গেলাম, সেখান থেকে মধ্যে মধ্যে আসতাম। আমার আসল কাজ ছিল একাডেমিক সার্কেলে বাংলাদেশ সম্পর্কে বক্তৃতা দিয়ে বেড়ানো, বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন রিসার্চ গ্রুপে। ২ নম্বর ইউএস ডেভেলপমেন্ট মানে এইড কমিউনিটিতে যাদের চিনতাম তাদের সঙ্গে আলাপ করা। ৩ নম্বর হলো কিছু কিছু কংগ্রেসের স্টাফের সঙ্গে আলাপ করা। ৩ রকমের কাজ। এর মধ্যে তখন বাই দ্যাট টাইম অনেক বাঙালি এখানে ছাত্র সমাজ সবাই উৎসাহের সহকারে যোগাযোগ করলো এবং সবার সঙ্গে একসঙ্গে কাজ করলাম। তা আমার মেইন কনসেন্ট্রেট যেখানে আমি মনে করি বিশেষ আমার সুবিধা ছিল সেটা হলো ব্যাংক। ম্যাকনামারা বিরাট সাহায্য করেছে, কারণ ওই যে পিটার কারগিল তখন সাউথ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট, তখন পাকিস্তানের সঙ্গে লোনের নেগোসিয়েশন হচ্ছিল, পাকিস্তানকে লোন কন্টিনিউ করবে কিনা কনসোর্টিয়াম মিটিংয়ের সময়। তখন তার আগে পিটার কারগিলকে পাঠালো যে দেশের থেকে দেখে আসো দেশের অবস্থা কী। তখন সেই সময় সেই রিপোর্টের ব্যাপারে আমার মনে হয় আমার সঙ্গে ম্যাকনামারা যে কথাবার্তা ইনফ্লুয়েন্স করেছিল ওকে কি ব্রিফিংয়ের ব্যাপারে। তারপরে মেইনলি হলো ইউএসএআইডির
চিফ এবং তার ডেপুটি চিফ। আর্নেস্ট টান তখন ইউএসএআইডি ছিলেন, ওয়ার্ল্ড ব্যাংকে জয়েন করেননি, তাকে আগে থেকে চিনতাম পাকিস্তান থেকে, উনি তো পাকিস্তান ইন্ডিয়াতে ছিলেন। তাকে সঙ্গে প্রচুর আলাপ হলো, উনি খুব সিম্প্যাথেটিক ছিলেন। তারপর মরিস উইলিয়ামস বলে আরেকজন ছিলেন, উনি ছিলেন সাউথ এশিয়া, এবং উনি ওই কিসিঞ্জারের সঙ্গে পাকিস্তানে গেছিলেন ওই সাউথ এশিয়া ওই যে চায়না ট্রিপের বন্দোবস্ত করতে। কাজে সে খুব ওয়াকেফাল ছিল সম্পূর্ণ ব্যাপারে, তাকেও বলা হলো। মেইনলি এই ধরনেরই কাজকর্ম হলো। ওকে আমার উদ্দেশ্য ছিল যে পাকিস্তানকে এইড দেওয়া বন্ধ করা, তার কনসোর্টিয়ামে এই বাংলাদেশের এই জেনোসাইড ব্যাপারে প্রশ্ন তোলা, সেটাই মেইন কথা। তাকে এইড বন্ধ করো, সামরিক সাহায্য দেবে না, অর্থ সাহায্য দেবে না। তো ওদের উল্টা প্রশ্ন ছিল, অর্থ সাহায্য ইকোনমিক এইড না দিয়ে তোমরা তো সাফার করবে, কিছু তোমাদের ওখানে যায়। আমরা না, আমাদের ওখানে যা যায় তার চেয়ে বেশি সাফার করছে আমরা তাদের হত্যাযজ্ঞে, তার চেয়ে বরং যা দেবে তারা তো ট্রাক দিলে, ট্রান্সপোর্টেশন ইকুইপমেন্ট তারা তো আর্মি ইউজ করে, হুইচ ইজ ট্রু, ইউজ করতো। এই মেইনলি এই ধরনের কাজই করেছি আর কি। আপনি আপনার এই বইতে মেকিং অফ এ নেশন বাংলাদেশ অ্যান ইকোনমিস্টস টেল আপনি বলছিলেন যে রবার্ট ম্যাকনামারার সাথে আপনার বোধহয় 15 মিনিটের অ্যাপয়েন্টমেন্ট ছিল শুরুতে, কিন্তু পরে দেখা গেল যে উনি অনেকক্ষণ ধরে আপনার সাথে, এবং বিভিন্ন পরিসংখ্যান নিয়ে আমরা ওনার সম্বন্ধে জানি যে উনি খুব স্ট্যাটিস্টিক্সের ব্যাপারে উনি খুব পারদর্শী এবং ইন্টারেস্ট ছিল। আপনাকে খুঁটিয়ে খুঁটিয়ে উনি জিজ্ঞেস করছিলেন 6 পয়েন্টের প্রত্যেকটা পয়েন্ট তাকে বোঝাতে হলো। ফরেন এক্সচেঞ্জ আর্নিং কি, আমাদের এইড রেশিও কি, কেন হলো, কি কত ট্রান্সফার করছিলাম, ফরেন এক্সচেঞ্জের এফেক্ট কী হচ্ছে, রেট অফ এক্সচেঞ্জ কী ছিল, এতে এফেক্ট কী হলো, ডিটেল। এটা একটা অলমোস্ট একটা কঠিন পরীক্ষার মতো হলো আমার সঙ্গে। ইন্টারভিউ করে মনে হলো যে আমাকে ইন্টারভিউ করছেন, খুব ডিটেইল ইন্টারভিউ। বঙ্গবন্ধুর সম্বন্ধে তার কীরকম পার্সোনালিটি, কীরকম কাজ করেন লোকের সঙ্গে, তার ব্যবহার কীরকম, ওনার আশেপাশে কারা কারা নেতৃত্ব, তাদের নাম কী, তারা কীরকম ব্যাকগ্রাউন্ড, সব এইরকম ব্রিফিং ইজ ইম্পসিবল। ঠিকই বলেছ, ওনার যে চারিত্রিক যে বৈশিষ্ট্য সেটাই ছিল আসল কথা। সব গুটিয়ে গুটিয়ে সব এখন নোট করছেন, প্রত্যেকটা জিনিস লিখছিলেন উনি 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে। এবং উনি ফলো আপ করেছিলেন, প্রত্যেকটা জিনিস ফলো আপ করেছেন, এবং তার রেজাল্ট পেয়েছি পরবর্তীকালে, যে ওদের ব্রিফ করেছেন ওনার স্টাফদের। এবং ওনার এই যেহেতু ওনার অ্যাটিটিউড এরকম ছিল, সিম্প্যাথেটিক ছিল, সেই জন্য অন্যরাও নেসেসারিলি এটা স্প্রেড করে ইনফ্লুয়েন্স করেছে। না, ব্যাংকের ব্যাপারে কোনো অসুবিধা ছিল না। ইনফ্যাক্ট 71 যে মিটিং হলো ব্যাংকের অ্যানুয়াল মিটিং, তখন সবসময় ওয়াশিংটনে হতো। তো সেখানে আমাদের উদ্দেশ্য ছিল লবি করা প্রত্যেকটা ডেলিগেশনের সঙ্গে। সেখানে তো ঢোকা যায় না, তুমি এখানে তো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টে বাইরের লোক ঢুক দেখবে লবি করতে, বাট উই অ্যারেঞ্জ বিকজ অফ সিম্প্যাথেটিক অ্যাটিটিউড অফ এশিয়া ডিভিশন। আমাদের সবাইকে, মোহিত সাহেবও ছিলেন, সবাইকে ব্যাচ দিয়ে দিল, রহমান সামল সাহেব জয়েন করলেন, আমাদের ব্যাচ দিয়েছিল সাম কীরকম মনে নেই আমার, অর্থাৎ ঢুকতে পারবো। ঢুকে তখন একদাসে সবার প্রত্যেকটা জাপানিজ ডেলিগেশন, ইউকে ডেলিগেশন, অল ইউরোপিয়ান ডেলিগেশন, সবার সঙ্গে প্রচুর আলোচনা হলো, এবং সেটা ফেসিলিটেট করেছিল ব্যাংক, না হলে তো হতো না, ঢুকতেই দিত না। আর কিছু কিছু ওই সাউথ এশিয়া ডিভিশন ওদের ব্রিফ করেছে, ন্যাচারাল ওরা কন্ট্যাক্ট করেছে। সবচেয়ে ডিফিকাল্ট ছিল আমার মনে পড়ে জাপানিরা, ওরা তো খুব স্ট্রিক্টলি ফর্মালিস্টিক, তাদের ফর্মাল বোঝাতে হয়েছে কী ইম্প্যাক্ট হবে, কেন করছে এটা। ইউরোপিয়ানরা মোটামুটি খুব সিম্প্যাথেটিক, ব্রিটিশ ওয়াজ সিম্প্যাথেটিক, কানাডা ওয়াজ সিম্প্যাথেটিক। তা তো কনসার্টের মতো দেয়নি, তো স্টপ করে রেখেছিল। যে এফেক্ট হয়েছিল আমাদের তো মানে এই চেষ্টার। এবং ইউএসএইডও সিম্প্যাথেটিক ছিল, যদিও সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের একদম ইউএসএইড হচ্ছে বললাম, দুইজন ভদ্রলোক যে আমার সঙ্গে আগে পরিচিত ছিল, ওদের সঙ্গে আমি কয়েকবার দেখা করেছি। ওরা সিম্প্যাথেটিক ছিল, কিন্তু বলতো কি, আমি তখন জানতাম না যে মরিস উইলিয়াম কিসিঞ্জারের সঙ্গে চায়না গেছে, ওই রাওয়ালপিন্ডিগুলো সব করেছে, আমার কোনো আইডিয়া ছিল না। তার আর্গুমেন্ট বরাবর ছিল, স্টার্নারও, ঠিক আছে বন্ধ করে দিলাম, বন্ধ করে দিলে এখন যে যদি ফুড এইড বন্ধ করে দিই, ঠিক আছে 100 টন দিচ্ছি, 10 টন তো পাচ্ছ, তো 5 টন পাচ্ছ, তো বন্ধ করে দিলে 1 টনও পাবে না। আমি যে সে 1 টনের যে কষ্ট হবে তার চেয়ে অনেক বেশি কষ্ট হচ্ছে ডাইভার্ট করে, অর্থাৎ রিসোর্সেস আর ফাঞ্জিবল, তুমি টাকা দিচ্ছ, অন্য টাকা দিয়ে আমাদের অস্ত্রপাতি দিয়ে আমাদের ধ্বংস করবে। শেষ পর্যন্ত কতদূর কনফিডেন্স আমি জানি না, কিন্তু কথাবার্তা মনে হলো দে ওয়ার পার্টলি কনফিডেন্সড। সিম্প্যাথেটিক ছিল ইউএসআইড, চিফটা সিম্প্যাথেটিক বেশি ছিল না। চিফ ছিল মিশিগান ইউনিভার্সিটির প্রেসিডেন্ট, নাম মনে নেই আমার, উনি মোর ফর্মালিস্টিক। কিন্তু এই দুজন যেহেতু আগে থেকে চিনতেন ভালো করে, এই যে খুব সুবিধা ছিল আমার, আমি ইজি এন্ট্রেন্স ছিল, টেলিফোন করে চলে যেতে পারতাম। দুজনই ডেপুটি ছিল।
আর বিভিন্ন তখন বিভিন্ন ইউনিভার্সিটি যেতাম, সেখানে ইউনিভার্সিটির একাডেমিক কমিউনিটিকে আমার মনে হয় ইনফ্লুয়েন্স করার ব্যাপারে বাঙালি ছাত্র এবং এখানে যারা ছিল রিসার্চার তাদের বিরাট ভূমিকা ছিল। প্রত্যেকখানে ছাত্ররা কিন্তু টোটালি অর্গানাইজ করেছে ইন ফেভার। তুই এখানে কিছুটা এক্সেপশন ছিল, কিন্তু মেজরিটিও সাপোর্ট করতো। কাজে যেখানেই গেছি সেখানে ছাত্ররা মিটিং বন্দোবস্ত করেছে টিচারের সঙ্গে, আমেরিকান স্টুডেন্টের সঙ্গে। আর একটা ছিল যে নোবেল প্রাইজ উইনার এখানে যত ছিল, তো হারভার্ডে গিয়ে আমরা তদবির করলাম, লিওন টিফ এবং আর কয়েকজন ছিল, তাদের সঙ্গে যে কেমন করে হাউ ডু ইউ একটা ওপেন চিঠি লেখা হলো টু টু নিক্সন, the Nobel laureates of a group of Nobel laureates of the United States supporting why এই জেনোসাইডে ইউনাইটেড স্টেটসের ইন্টারভিন করা উচিত, পাকিস্তানকে বন্ধ করা মানে নিরস্ত করা উচিত এই কাজের থেকে। বিরাট সাপোর্ট ছিল সেটাও, প্রত্যেক কাগজে সেটা ছাপানো হয়েছিল, ওপেন লেটার টু নিক্সন। না ওই যখন জনগণের পক্ষ থেকে এখান থেকে, আর এডওয়ার্ড কেনেডি টোটালি কমিটেড ছিল। ইনফ্যাক্ট চার্চিল ছিল আরেকজন, চার্চ এদের রুম ইন সানিটে ভার্চুয়ালি ইউজড বাংলাদেশি লবি ফর জাস্ট গিয়ে ওখানে বসে কাগজপত্র কাজ করার অ্যালাউ করতো। এমনিতে স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের কন্ট্যাক্ট ছিল মিনিমাল, আমার অন্তত ছিল না, কারণ স্টেট ডিপার্টমেন্ট তো টোটালি ওই লাইনে ছিল। তো কিছু নিচের দিকে কিছু ছিল, তো সে তো ঢাকা স্টেট ডিপার্টমেন্টের লোক, এখানে কিন্তু এগেনস্টে ছিল। তো পরের দিকে যখন ব্লাড এসে এদের এজিটেট করলো তখন এরা দলে গেল। আমার কোনো কন্ট্যাক্ট স্টেট ডিপার্টমেন্ট ছিল না, আমার মনে হয় না কারো ছিল। এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। আপনি ইউরোপে কি গেছেন? ইউরোপে গেছি, জাপানে কয়েকবার গেছি। ইউরোপে গেছি বেসিক্যালি ইংল্যান্ড, এবং ইংল্যান্ডের সুবিধা যেন উনি তো আবু সঈদ চৌধুরী সাহেব ছিলেন, উনি তো প্রচণ্ডভাবে চালিয়ে যাচ্ছিলেন, কাজে ইংল্যান্ডে বেশি কিছু করতে হয়নি। অন্যান্য দেশে ফ্রান্স, ইটালি, জার্মানি করে দিয়েছিলাম, নর্ডিক দেশে গেছিলাম। তবে মেইনলি এফেক্ট ছিল এই দেশে, কারণ ওরা তো মাইনর প্লেয়ার ইন দ্য গেম। আর রাশিয়া তো যেহেতু ইস্টার্ন ইউরোপ ওয়াজ নো প্রবলেম, ওরা তো দলেই ছিল। জাপান ওয়াজ দ্য প্রবলেম ইন বিটুইন, কিন্তু রাশিয়া আমেরিকার এস্টাবলিশমেন্ট সাংঘাতিক ইনফ্লুয়েন্স করতো জাপানকে। জাপান ওয়াজ ইম্পর্টেন্ট। জাপানে বিরাট সুবিধা ছিল, আমার ওই একাডেমিক কন্ট্যাক্ট ওয়াজ ভেরি হেল্পফুল। সাবুরো ওকিতা বলে একজন ইকোনমিস্ট ছিলেন, উনি পরবর্তীকালে পররাষ্ট্রমন্ত্রী হলেন। আমি যখন প্ল্যানিং কমিশনে তখন পররাষ্ট্রমন্ত্রী। তার আগে ছিলেন ডেভেলপমেন্ট, না দুইটাই ছিলেন। প্রথম আমি যখন প্ল্যানিং কমিশন জয়েন করি তখন উনি ওদের ওই ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের চেয়ারম্যান, নাম ভুলে গেছি কি ওটাকে কি বলে, তারপর পররাষ্ট্রমন্ত্রী। কাজেই যখন আমি বঙ্গবন্ধুর সঙ্গে জাপানে গেলাম 74-এ, তখন তো অবারিতদার, যেহেতু উনি তখন ফরেন মিনিস্টার না, উনি তখন ডেভেলপমেন্ট মিনিস্টার, ওই যে এইড মিনিস্টার। কাজেই খুব সুবিধা হয়েছে। আর শুরু বলে এক ইকোনমিস্ট ছিলেন, লেফট উইং, সিকেতু শুরু, উনি একটু লেফট উইং। তো উনি জাপানের সবচেয়ে বড় নিউজ পেপারে হলো ভুলে গেলাম, আসাহি সিম্বুম। তো আসাহি সিম্বুম উনি আমার ইন্টারভিউ বন্দোবস্ত করে দিলেন। ইট ওয়াজ ওয়াইডেস্ট সার্কুলেশন। সেখানে এই পাকিস্তানের বিরুদ্ধে ওরা, সেখানে মুশকিল ছিল, পাকিস্তানের খুব স্ট্রং হোল্ড ছিল জাপানে, এবং আমাদের অ্যাম্বাসেডার যে ছিল, পাকিস্তানের অ্যাম্বাসেডার, সেখানে বাঙালি অফিসে যিনি ছিলেন, তার নাম না বলাই ব্যাটা, নাম করা লোক, উনি বিশেষ সহানুভূতিশীল ছিলেন না। এবং আমার যাওয়ার পরে দেখলাম জাপানিরাই বললো যে তোমার সম্বন্ধে ইনকোয়ারি করেছে পাকিস্তান এম্বাসি, এবং একটু সাবধান থেকো, তুমি যে হোটেলে থাকো ওদের কিন্তু লোক থাকবে, কাজে কথা বলার সময় একটু সাবধানে বলো। তা আমি অলরেডি ওরা একাডেমিকরা 4-1 করে দিয়েছিল, এবং তোমার দেশে যে ইস্ট পাকিস্তানি আছে সে বেশি সিম্প্যাথিক না, কাজে তার সঙ্গে তুমি কন্ট্যাক্ট করলে ভালো হতো, আর যদি পারসুয়েট করতে পারো সে আমাদের সঙ্গে জয়েন করতো। জাপানিরা বলছে এগুলো, ওখানে তো বাঙালি বেশি ছিল না। তো সেই ভদ্রলোক আমি ফোন করলাম, উনি ফোন ধরতে রাজি হলেন না। তারপর উনি এক টেলিফোন বুথে গিয়ে আমার সঙ্গে বলে, আপনি বসেন, নাম্বার দেন, টেলিফোন বুথে গিয়ে আমার সঙ্গে কথা বলবেন, যেহেতু ভয় হয়তো বললেন না পাকিস্তান এম্বাসি থেকে। ওইটা বেশি সুবিধা হয়নি, উনি পরে অস্ট্রেলিয়া চলে গেছিলেন, কিন্তু জাপান ইভেনচুয়ালি কেম অ্যারাউন্ড, ইট ভেরি হেল্পফুল। সংগ্রহ রেকগনাইজ করেছেন স্বাধীনতার পরে, টাকা দিলেন প্রচুর। এনিওয়ে, আপনার পাকিস্তানি অর্থনীতিবিদ যাদের সাথে 60-এর দশকে আপনার অনেক ঝগড়াঝাটি বিতর্ক হতো, তারা এই সময় কি করছিল?
হুম, তারা এখানে ব্যাংকে কিছু কিছু লোক ছিলেন, তারা কিন্তু আমি তাদের কন্ট্যাক্ট করার চেষ্টা করিনি, তারা আমাকে কন্ট্যাক্ট, কয়েকজন খুব ভালো করে চিনতাম, আমিও চেষ্টা করিনি, আমাকেও চেষ্টা করিনি। তবে 72-তে মিটিং হলো তো ফার্স্ট ওয়ার্ল্ড ব্যাংকের, সেপ্টেম্বর এখানে আসলাম রেকগনাইজ করার, আমাদের মেম্বারশিপ হওয়ার কিছুদিন পরে এখানে মিটিং হলো, আমি এবং তাজউদ্দিন সাহেব এখানে আসলাম। তো তখন মিটিংয়ে লাইন ধরে ঢুকতে হয় তো, অ্যালফাবেটিক্যালি দেশ হিসাবে না, এমনি ঢুকেছি, দেখি আমি এবং তাজউদ্দিন সাহেব, দুইটা রো আছে, এক দুইটা লাইন, এক লাইনে আমি এবং তাজউদ্দিন সাহেব, আগে দেখে দেখি পাশে পাকিস্তানের ফিনান্স মিনিস্টার এবং একটা অ্যাডভাইজার, যে নাকি আব্দুর রব নিস্টারের ছেলে, জামিল নিস্টার, ও হলো ওখানকার বিগেস্ট ন্যাশনাল ব্যাংকের, প্রাইভেট ব্যাংকের চেয়ারম্যান, এন্ড হি ওয়াজ পার্ট ডেলিগেশন, খুব ইন্টিমেটলি চিনতেন। আমি তাকিয়ে চোখটা সরিয়ে নিলাম, আই ডিডন্ট ওয়ান্ট টু, কথা বলতে চাইনি, কিন্তু সেও কোনো ইঙ্গিত দিল না যে কথা বলতে চায়, দুজনকে চিনতাম, দ্যাটস অল, আর কোনো কন্ট্যাক্ট হয়নি আমার, এন্টায়ার পিরিয়ডের সঙ্গে কোনো কন্ট্যাক্ট ছিল না আমার। কিন্তু আপনারা যেরকম ক্যাম্পেইন করছেন বাংলাদেশের পক্ষে, তারা উল্টা করছে, তারা করছিল, ইকোনমিস্টরা করছিল সাংঘাতিকভাবে। ওরা মানে করছিল কোথায়, ওরা করছিল যে আমি দিদি স্টার্নকে বুঝাই এটা, ওরা গিয়ে আরেকটা বোঝাতো, আমি যদি ব্যাংকটা আমাকে এটা বোঝাই, তারা ওদের লোক আরেকটা বোঝাতো, পাকিস্তান এখন ডিরেক্টর ছিল তখন, পাকিস্তান ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ছিল, ওরা গিয়ে বোঝাতো আরেক রকম, তা নিশ্চয়ই করতো। কারণ আমাকে যখন এখানে চাকরি দিল, ওই আমি তো অগাস্ট মাসে ডিরেক্টর করলো আমাকে, তা আমি তো জয়েন করিনি, কথা ছিল জানুয়ারি 72-তে জয়েন করবো, তা আমি বিশ্ব ব্যাংকে, তো সেপ্টেম্বরে অ্যাপয়েন্টমেন্ট হলো, তাই বললাম যে আমি এখন জয়েন করবো না, আমি তো ইয়েলে আছি ডিসেম্বরে, তারপরে আমি দেখি হয়, আমি হাতে রাখলাম আর কি, জানুয়ারি জয়েন করব। তখন যে অ্যাপয়েন্টমেন্ট দিল, এটা পাকিস্তান ডিরেক্টর শুনে ফর্মালি প্রটেস্ট করলো ম্যাকনামারার কাছে, এটা তো হতে পারে না, যে ভদ্রলোককে চাকরি দিলেন সে তো দেশদ্রোহী, সে তো আমার দেশের বিরুদ্ধে, সে তো পাকিস্তানি ন্যাশনাল এবং পাকিস্তানের বিরুদ্ধে এজিটেট করে বেড়াচ্ছে, তাকে তো এটা চাওয়া চলে না, এটা তো আমরা খুব, পাকিস্তান গভর্নমেন্ট খুব অসন্তুষ্ট হয়েছে। তো ম্যাকনামারা বলেন যে ঠিকই কথা, আমার তো কোনো অব্লিগেশন নাই আপনাদের মানে পারমিশন নেওয়ার, আমি এটা নিয়ম হচ্ছে ব্যাংকের, যে যদি হাই লেভেল অ্যাপয়েন্টমেন্ট করে তাহলে সেই দেশের এক্সিকিউটিভ ডিরেক্টর আমি ইনফর্ম করি, ইনফরমেশন ইজ নট সিকিং পারমিশন, কাজে এটা তো আমাকে আইন মতে দেওয়া হয়েছে ক্ষমতা, যে আমি স্টাফ ইউজ করবো, এর মধ্যে তো আনলেস ইউ ক্যান প্রুভ দেশে একটা সিডিশাস অ্যাক্টিভিটি করেছে, তা না হওয়ার পক্ষে তো সম্ভব না। সো দে কুডন্ট ডু এনিথিং, প্রটেস্ট করে ফর্মলি ঠান্ডা হয়ে গেল, বাট ডিড মেক এ প্রটেস্ট, এটা হতে পারে না, সেটা ম্যাকনামারের কাজে দেয়নি। অধ্যাপক রেহমান সোবহান, অধ্যাপক আনিসুর রহমান, এনারা কোথায় ছিলেন তখন? অধ্যাপক রহমান সোবহানের কাজ মেইনলি তো উনি অক্সফোর্ডে ছিলেন, কাজে উনি এখানে জয়েন করতেন, এই যে সেপ্টেম্বরে ওয়ার্ল্ড ব্যাংকের মিটিংয়ে আমাদের সঙ্গে জয়েন করেছেন, প্রায় আসতেন কয়েক মাস পর পর। আনিসুর রহমান সাহেব ছিলেন তখন উইলিয়ামস কলেজে, উইলিয়ামস কলেজে ছিলেন, তো উনি, ওনার সঙ্গে প্রায় দেখা হতো, ওই হারবার্ডে যখন যেতাম তদবির করতে, তো উনিও জয়েন করতেন, তো তা হয়েছে। তা এরা, উনি অধ্যাপক ইউনুস তখন তো অবশ্য ছাত্র ছিলেন, অধ্যাপক ইউনুস ছিলেন ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটিতে, তো উনি তখন পিএইচডি শেষ করেননি, পড়ছেন। তো আমি গেলাম যখন বক্তৃতা দিতে ওখানে, উনি, হি ওয়াজ মাই মেইন মানে সর্ট অফ গাইড, এখানে নিয়ে যেতেন, বক্তৃতা বন্দোবস্ত করলেন, বক্তৃতা দিলাম ওখানে, গেছেন, আই ভিজিটেড হিম তখন, উনি যখন ভ্যান্ডারবিল্টে ছিলেন। তারপরে আর অনেক ইউনিভার্সিটি, রাইস, অস্টিন ইউনিভার্সিটি, টেক্সাস, তারপরে বার্কলে, এদিকে শিকাগো, অনেক কিছুতে গেছি। তখন তো বেশি তো টাকা পয়সা ছিল না, বাসে যেতাম, বেশি দূর না হলে তো ওয়াশিংটনে বাসে আসতাম, তো কাজে ট্রেনে আসা তো কঠিন ব্যাপার, টাকা পয়সা লাগে। আবু সৈয়দ চৌধুরী সাহেব আসলেন লন্ডন থেকে, তো উনি একে বন্দোবস্ত করা, ইএলএ বক্তৃতা দেবেন, হারবার্ডে বক্তৃতা দেবেন, তো বন্দোবস্ত করা হলো ছাত্রদের, যারা নাকি ইন্টারেস্টেড ইন সাউথ এশিয়া। মনে আছে বিশাল বৃষ্টি পড়ছে, শীতের দিন, এখন কি করে হবে, তো মাহমুদ আলী, উনি ফরেন সার্ভিস, আমার ছাত্র,
নিউ ইয়র্কে ছিলেন, সে তখন ডিফেক্ট করলো, প্রথম ডিফেকশন, সে সঙ্গে নিয়ে আসছি নিউ ইয়র্ক থেকে। তা আমিও এলো, তো আমি ছিলাম মিটিং বন্দোবস্ত করলাম। তারপরে যখন হারবার্ডে, আমি ঠিক আছে চলেন, তিনজনে বাসে করে, আমি আবু সঈদ চৌধুরী সাহেব এবং মাহমুদ বাসে করে চললাম ফ্রম নিউ হেভেন টু বস্টন। তো পেয়েছিল না তখন, বৃষ্টির ভেতর মনে আছে এখনো। এই জাতীয় হয়েছে আর কি। সেপ্টেম্বরে জেনারেল অ্যাসেম্বলি সেশন, যখন জেনারেল অ্যাসেম্বলি সেশন হলো, তখন ডেলিগেশন আসলো পাকিস্তান থেকে। তার মধ্যে আসলেন শাহিজুর রহমান, আরও কয়েকজন লোক, প্লাস মিসেস ফাতেমা সাদিক। দ্যাট ওয়াজ ডান কাইন্ডেস্ট কাট ওভার আমাদের লাগলো, প্রফেসর সাহেব, প্রফেসর মানুষ, মিসেস সাদেক আর কি, ফাতেমা সাদেক, মানে ওনার স্বামী ছিল বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের ফার্স্ট ডিরেক্টর আব্দুল সাদেক, ইকোনমিস্ট। তো উনি আসলেন। তো উনি এসে, তো আমরা তো খুব এম্বারাসড, বাঙালি এসে তদবির করছে বাংলাদেশের বিরুদ্ধে। তো স্টার্টেড লবিং দেয়া, কিন্তু বাট দে হ্যাড দেয়ার কন্ট্যাক্ট, পাকিস্তান এমবেসি ওয়াজ অ্যারেঞ্জিং এভরিথিং ছিল। তারপর একটা আসলো ডেলিগেশন ফ্রম এডুকেশনিস্টস, সাজ্জাদ হোসেন, ঢাকা ইউনিভার্সিটি, আরও দুই একজন, আমারই একজন ক্লাস ফ্রেন্ড, মনে পড়ছে না এখন, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, 3-4 জন আসলেন। তো ওরা এসছে টু কনভিন্স আমেরিকান একাডেমিক্স দ্যাট অল দিস কমপ্লেইন, যে আমরা ওই ডিসেম্বরে ইন্টেলেকচুয়াল হত্যা করেছি, এগুলো করেছি সব মিথ্যা কথা, আমরা ঢাকার শিক্ষক, আমরা সাক্ষী দিচ্ছি, এসব পাকিস্তানি প্রোপাগান্ডা। মার্চ মাসে, যেটা মার্চ মাসে, মার্চ মাসে, সরি, মার্চ মাসে যে হলো, ওই যে হলে গিয়ে মারলো টাললো, বলে যেগুলো সব পাকিস্তানি ইন্ডিয়ান প্রোপাগান্ডা, এগুলো বিশ্বাস করিবেন না। আমরা ঢাকা ইউনিভার্সিটি মাস্টার, ছাত্ররা মাস্টার সবাই, আমরা এগুলো হয়নি, আমরা সাক্ষ্য দিচ্ছি। তারপরে যে কোনো মাস্টারদের কোনো অত্যাচার হয়নি, অনেকে ভয়ে পালিয়ে গেছে টাউন থেকে, ন্যাচারালি হইচই হচ্ছে, এবং পরে তাদের ইনভাইট করছে, তারা চলে এসছে, ক্লাস করছে, সব ঠিক আছে। তো সেই মিটিংয়ে পাকিস্তান অ্যাম্বাসাডার এখানে একটা মিটিং করলো, টু টপ একাডেমিক, যারা নাকি সাউথ এশিয়াতে ইনভলভ, যারা বক্তৃতা দিচ্ছে, তাদের গ্যালব্রেইথ, তারপরে মেসন হারবার্ডের, এই দুজন আরও, এবং এই টিচারদের সাজ্জাদে, ওনার আরেকজন নাম, 3জন টিচার আমারই পরিচিত সবাই, ওরা এসছে বাঙালিদের সঙ্গে, বিশেষ করে ওদের তো বাঙালিদের সঙ্গে, এদের সঙ্গে ডিনারের বন্দোবস্ত করলেন। তা আমাকে পরে মেসন রিপোর্ট করছে যে গেলাম, তো তোমার কলিগরা তো আমাকে বলে যে এভরিথিং ইজ নর্মাল, এভরিথিং ইজ ফাইন, কেন যে এইগুলো ইন্ডিয়া প্রোপাগান্ডা করছে, কিছু বুঝি টুঝি না। তো আমি বলে একটু কোশ্চেন করলাম, আচ্ছা তা যদি হয়, তো এই ভদ্রলোক ইসলাম পালিয়ে আসছে কেন, সে এখানে করে কি? সব যে নর্মাল হয়, সব কিছু ঠিক আছে, তুমি বলছো, তোমাদের এই কলিগের জন্য আমার এখানে বসে আছে, সে ব্যাপারটা কি, যদি ইয়েলে আছে? বলে যে উনি একটু নার্ভাস প্রকৃতির লোক, ভয় পেয়ে গেছেন। তো আমরা জানতাম, উই অলওয়েজ নিউ ইজ ভেরি নার্ভাস, বুঝেন তো, একটু বেশি এখন পড়াশোনা করো, তো ঠিক কন্ট্রোল করতে পারেননি, আসলে ওনাকে বলবেন, কোনো অসুবিধা নাই, খুব রেসপেক্টেবল মানুষ, আমরা উই ওয়ান্ট হিম ব্যাক, কোনো প্রবলেম নাই। তো আমাকে এসে বলে যে এসব বলে, আমি যা কী বলবো আর, আমার আর পরে সুযোগ হয়নি সাজ্জাদ হোসেনকে এটা বলার জন্য। মুজিবনগরের সরকারের সাথে আপনাদের আমাদের সম্পর্ক, রাজনৈতিক নেতৃত্বে যারা ছিলেন, আমি তো ঠিক যেহেতু কলকাতা ছিলাম না, কাজে আমার পক্ষে আমার সম্পর্ক ছিল চিঠিপত্র এবং মেসেঞ্জার্স। আর যখন এমআর সিদ্দিকী সাহেব এখানে আনঅফিসিয়াল অ্যাম্বাসেডর হলেন আমাদের ওয়াশিংটনে, তখন তো ফর্মাল, মানে ওনার সঙ্গে অনবরত দেখা সাক্ষাৎ, চিঠিপত্র উনি ইনফর্ম করতেন। তা আমার সঙ্গে তাজউদ্দিন সাহেবের কয়েকটা চিঠিপত্র বিনিময় হয়েছিল। চিঠিপত্র বিনিময় হয়নি, আমি লিখেছিলাম, উনি আর আমি উত্তর পাইনি। পরে দেখলাম এই চিঠিগুলো ওনার কাছে পৌঁছায়নি। স্বাধীনতার পরে যখন জিজ্ঞেস করলাম কী ব্যাপার, আপনি আমার চিঠিপত্রের উত্তর দেন, ওই যে আপনি চিঠি লেখেন, উত্তর দেবো কি? দুজনেই মিসআন্ডারস্ট্যান্ডিং হলো। উনি কমপ্লেন, আপনি চলে গেলেন, কোনো পাত্তাই নেই, ব্যাপারটা কি? আর আমি বলি যে আমাকে এত চিঠি লেখে উত্তর দেন না, মানে এটা তো না, কী হলো? তখন বোঝা গেল আমি চিঠি লিখতাম, আমি তো জানতাম না ওদের মধ্যে যেখানে রিফট আছে মোস্তাক এবং ওনার সঙ্গে, এবং সেক্রেটারিয়েট লেভেলে রিফট আছে। আমি চিঠি লিখতাম আমার বন্ধু মাহবুব আলম চাষির কাছে। তা মাহবুব আলম চাষি চিঠিগুলো সে কোনো দিন দেন, তার জন্য ও তো অন্য ক্যাম্পের লোক, আমি তো জানি না সেটা, এত সিরিয়াস জানতাম না, মানে চিঠি পৌঁছাবে না কেন। একটা তার কাছে লিখতাম আমি ইন গুড ফেইথ, আর একটা তাজউদ্দিন সাহেব লিখতাম, ওর কাছে পড়তো আর ওরটা গায়ে পরে রাখতো, দেয়নি। সেটা বের করলাম পরে দেশে যাওয়ার পরে। এমনি অন্য লোকজন যাতে আসা যাওয়া করতো, রহমান সোমান ওখানেও গেছে, কলকাতায় যেত, তারপর ফিরে আসতো। আবার আমরা কন্ট্যাক্ট ছিল নট থ্রু পার্সোনাল কন্ট্যাক্ট, বাট ইনডাইরেক্টলি, যার নাম কী হচ্ছে, কী বলতে হবে এখানে, আমরা এখানে এই যে আমি তদবির করছি, ওগুলো সব ইনফর্ম করা হতো ওনাকে,
ম্যাকনামারার সঙ্গে কী আলোচনা হলো, ইউএসএআইডের সঙ্গে কী হলো, এগুলো নিয়মিত ইনফর্ম করা হতো। তো এখন কতটুকু পেয়েছেন উনি আমি জানি না চিঠিপত্র, কিন্তু অন্যরা পেয়েছেন, মানে এমআরসির দিকে তো অন্যরা জানাতো, অন্যরা তো গেছে তাদের থ্রু জানা, কিন্তু আমার চিঠি থেকে উনি কোনো ইনফরমেশন পাননি, যেহেতু চিঠি মাহমুদুল আলম চাষি দেয়নি তাকে। মাহমুদুল আলম চাষির নাম শুনেছি কিনা জানি না। এখন আমরা যদি আমার আরেকটা তাহলে প্রশ্ন আছে তোমার এই বিষয়ে, তোমার যদি প্রশ্ন না থাকে আমার আরেকটা প্রশ্ন, যেটা আপনার কথা থেকে বের হয়ে আসছিল, যে আপনি আগে আপনার আন্তর্জাতিক পর্যায়ে যেসব যোগাযোগ ছিল, হয়তো মূলত অর্থনীতিবিদদের সাথে, কিন্তু আরও অনেকের সাথে ছিল, যেটি পরে কাজে দিয়েছে এটা, এবং এই যে বিদেশে নিজের দেশের ব্যাপারে আপনারা যে ক্যাম্পেইন চালাচ্ছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, সবাই তো আর কেউ কেউ হয়তো দেশের সাথে পরিচিত, অনেকে পরিচিত না, সবাইকে আপনাদের বোঝাতে হচ্ছে। এখন মুক্তিযুদ্ধের প্রেক্ষিত এখন নেই, কিন্তু এখনও অনেক সময় এই ইস্যুগুলো হয় যে নিজের দেশের, এটা সরকারি পর্যায়ে হতে পারে, যেমন বিনিয়োগ সম্বন্ধে, নিজের দেশ সম্বন্ধে, বিনিয়োগের পরিবেশ সম্বন্ধে বিনিয়োগকারীদেরকে বলা, কিংবা দেশের ভেতরে যদি মনে হয় যে গণতান্ত্রিক পরিবেশ নেই বা হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, এগুলো নিয়েও বিদেশে যে প্রচার করা আমাদের পক্ষে মতামত প্রতিষ্ঠিত করার দরকার হয়। এটারও তো একটা there is an art and science of this, there is a technique বিদেশিদের সাথে এইগুলো নিয়ে, এগুলো সম্বন্ধে যদি একটু বলেন, কারণ এটা একটা কন্টেম্পোরারি একটা প্রাসঙ্গিকতা আছে। এখন একটা সমস্যা হলো, একটা সমস্যা প্রধানত যেহেতু দেশ দুই ভাগে বিভক্ত, আর তখন তো দুই ভাগে বিভক্ত ছিলাম না, কিছু ফ্রিঞ্জ গ্রুপ ছিল, ইম্পর্টেন্ট হতো না, কাজে একসঙ্গে বলা যেত, আমি একটা বললে আরেকজন আরেকটা বলতো না এসে আমাদের মধ্যে। এখন তো সেটা সম্ভব না। আমি যদি বলি এখন কি আগে বোঝা আমাদের ইনভেস্টমেন্টের এইভাবে করা উচিত, আমাদের ক্লাইমেটে এই ভালো এই খারাপ আছে, আর জিনিসটা উল্টোটা বলবে। কাজে এখন একটা পিকুলিয়ার দেশের যদি অবস্থা প্রতিফলন করতে হয়, তাহলে দেশের অবস্থা তো সুবিধা না, মানে সেটা বিভক্ত দেশ যেখানে বিভিন্ন লোক বিভিন্ন রকম উল্টাপাল্টা কথা বলবে, এসে ঠিক করা যায় না। আর টেকনিক অ্যান্ড সায়েন্সের ব্যাপার ঠিকই, ওইটা একটা হচ্ছে সাবস্টেন্স, কি বলবো, বললে সেটা ইমিডিয়েটলি তার উত্তর অন্য বলা হবে কিনা, উল্টা বলা হবে কিনা। সেকেন্ড হলো যে আমি এখন অবশ্য মিডিয়াম অনেক বেশি হয়ে গেছে না, এখন এখানে টেলিভিশন তখনও ছিল, তখন তো আমরা বেশি অ্যাক্সেস পাইনি। এখন তো বিভিন্ন রকমের প্রোগ্রাম, নিজেদের দেশি প্রোগ্রাম, বিভিন্ন রকম অ্যাসোসিয়েশন কমিটি, অনেক ফোরাম এবং অ্যাক্সেস চ্যানেলস অনেক বেড়ে গেছে এখন। সেই হিসাবে এখন বোথ টেকনিক হ্যাজ গ্রেটলি অ্যাডভান্স করছে। তো আমাদের সময় ছিল না, আমাদের ফেস টু ফেস করার উপায় ছিল না। এখন তো তুমি হাজার হাজার অকেশনে বক্তৃতা দিতে পারো, বিভিন্ন ওয়ার্কিং গ্রুপ আছে, এই গ্রুপ আছে, অ্যাসোসিয়েশন আছে, এনজিও আছে, তখন তো কিছুই ছিল না। কাজে আমাদের তখন অনেক বেশি রেস্ট্রিক্টেড ছিলাম। তো এখানে কিছু শেখার আছে কিনা, শেখার আছে এই যে এটা বলার আগে তোমাকে নিজের ক্রেডিবিলিটি এস্টাবলিশ করতে হবে, যে তোমার কথা একটা ঠিক প্রপাগান্ডারও একটা ভ্যালু আছে, এবং তোমাকে ইন্টিগ্রিটি তোরা বিশ্বাস করে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, যে ওদের সঙ্গে ইন্টারলিকিউটর খুঁজছে তার ইন্টিগ্রিটিতে এই অন্য দিকের অন্য পার্টির বিশ্বাস আছে কিনা, কনফিডেন্স আছে কিনা, সেটা সাংঘাতিক ক্রিটিক্যাল। তা না হলে এটা সিরিয়াস কোনো ইম্প্যাক্ট হবে না। সেটা করতে গেলে তোমাকে যাদের সঙ্গে করবে তাদের সঙ্গে তোমার সম্পর্কটা কীরকম, তারা তোমার সঙ্গে কীরকম মনে করে, তোমার উপর তাদের জাজমেন্ট কী, সেটা খুব সিরিয়াস। তা না হলে বিশেষ কোনো ফল হয় না, যতই বলা হোক না কেন। কারণ যে দ্য মেসেঞ্জার ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে নট লেস ইম্পর্টেন্ট দ্যান দ্য মেসেজ। 16ই ডিসেম্বরে আপনি নিউ হেভেনে ছিলেন না ওয়াশিংটনে ছিলেন? নিউ হেভেনে ছিলাম। ওখানে বসে আপনি খবর পেলেন? টেলিভিশনে দেখলাম সব। এবং আপনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হলো যে বহুত সাংঘাতিক খুশি হলাম, এবং সবাই তখন টেলিফোন করে সবাইকে ইনফর্ম করলাম, বন্ধু। তারপরে আমি 2 দিন পরে রওনা হয়ে গেলাম সবাইকে ছেড়ে, আমার ছেলে, ওয়াইফ সবাই নিউ হেভেনে, আমি একটা ছোট সুটকেস নিয়ে বম্বের পথে রওনা হয়ে গেলাম। বম্বেতে গিয়ে আমি ইনফর্ম করলাম অবশ্য এখানে আমার সিদ্দিকী সাহেবকে, তুমি এখানে আছেন, যে আমি যাচ্ছি, এবং আপনি পিএন ধরকে ইনফর্ম করেন, কারণ আমাকে তো ইন্ডিয়াতে তো ইনফর্ম করতে হবে। তা ভিসা ছিল না আমার, আর ভিসা নেওয়ার জন্য সময় হতো না, 2 দিনে চলে গেলাম। তো গিয়ে ওখানে
পিএনদার সিকিউরিটি লোক পাঠালেন, রিসিভ করলেন। তারপর ওনাকে ফোন করে বললেন যে আমি কী করি বলো। বলে যে তুমি এক কাজ করো, পিএনদার ছিল ইন্দিরা গান্ধীর সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি। বলে যে আপনি ইউ গো স্ট্রেট টু ক্যালকাটা, কারণ তাজউদ্দিন অ্যান্ড কোম্পানি অলরেডি চলে গেছে, আপনার উচিত ইমিডিয়েটলি চলে ওদের জয়েন করা। সো আমি বলে তার কলকাতায় গেলাম। কলকাতা গিয়ে দেখি অলরেডি দেভ লেফট। কলকাতা অফিসে আছে শুধু মাহবুব আলম চাষি, মওদুদ সাহেব, মওদুদ আহমদ, আর আছেন ওই যে পলিটিশিয়ান, আওয়ামী লীগের পলিটিশিয়ান, যেন উনি পরে ওই প্রিজন কিলিংয়ের কেসে তাহেরউদ্দিন ঠাকুর, তাহের, এই তিনজন। তো সেখানে কিছুদিন ছিলাম, কিন্তু আমি বলি যে তখন ওই ফ্লাইট টু ঢাকা কন্ট্রোল করতো তো ইন্ডিয়ান এয়ারলাইনের। তো সেখানে কিছুটা সিট প্রত্যেক দিন দেওয়া হলো ওদের অফিসকে, আওয়ামী লীগ অফিসকে, মানে বাংলাদেশ সরকারের অফিসকে। তো মাহবুব আলম চাষি কন্ট্রোল করতো কে কখন যাবে সিভিলিয়ানদের মধ্যে। তো আমি বললাম ভাই আমাকে একটা সিট দাও এখন। বলে সিট তো পাওয়া যাবে না, তুমি ওখানে বসো, ওখানে অনেক আর্জেন্ট লোক যাচ্ছে। তো আমি আবার পিএনদারের ফোন করলাম যে আমি ভাই আমি তো যেতে পারছি না, দেখা আমাকে প্লেন দেয় না, আমি যাবো কেমনি, সিট দেয় না। আপনি বুঝতে পেরেছিলেন যে ওরা ঘুরাচ্ছে আপনাকে? এক পরিষ্কার আমাকে বলছে এখানে থাকুক, ভালো না, আমাদের আইডিয়া দাও, এটা করো এটা করো। তো আমি বললাম যে উপায় কী আছে, তো আমি এতদিন বসে থাকবো কলকাতা শুধু শুধু এসে দূর থেকে এসে। তো আমি ফোন করলাম, আমি যেতে পারছি না, আমার তো কোনো ট্রান্সপোর্ট নাই। ঠিক আছে, কেন দিচ্ছে না ওরা? আবার দেখো অনেক হাই প্রায়োরিটি লোক আছে, আমাকে দিতে যাচ্ছে না এখন। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। তারপর আই ওয়েন্ট টু ঢাকা ইন ইন্ডিয়ান মিলিটারি প্লেন উইথ জেনারেল জেকব। ও জেনারেল জেকব যাচ্ছে, আমি বলে দিচ্ছি তুমি তার সঙ্গে হেলিকপ্টারে যাও। একদিন দিল্লি, ক্যালকাটা থেকে ঢাকা। এবং তখনও তো বঙ্গবন্ধু দেশে ফেরেননি এবং আমরা কেউ জানি না উনি কখন ফিরবেন ইত্যাদি। আপনি আলাপ আলোচনা শুরু করলেন হ্যাঁ, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী ওনাদের সাথে। কারেক্ট। তো সেখানে গিয়ে দেখি যে ওরা ক্যাবিনেট গভর্নমেন্ট, মানে আমাদের কলকাতার গভর্নমেন্ট কিন্তু ওখানে হাজির হয়েছে, কিন্তু তখন বোধ হয় মোশতাককে সরিয়ে উনি ফরেন মিনিস্ট্রি থেকে সরিয়ে দিলেন, অন্য মিনিস্ট্রি দিলেন, মনে না এক্স্যাক্টলি কি দিলেন। সেখানে সামাদকে ফরেন মিনিস্টার করলেন। সেটা তো ব্যাকগ্রাউন্ড জানো কেন হলো। তো গিয়ে প্রত্যেকের সঙ্গে দেখা করলাম, আলাপ করলাম কী করা যায়। তখন বাই দ্যাট টাইম রহমান সালমান সাহেব ফিরে আসছেন, দুইজনই একসঙ্গে যেতাম। তাজউদ্দিন সাহেব খুব ডিস্ট্রট ছিলেন তখন, কারণ ওনার কথা কেউ মানত না। কারণ কলকাতায় কোনো মতে ইউনিটি কোনো মতে রাখে গেছিল। ঢাকা আসার পরে দি ডিভিশনস বিটুইন দ্যাম এক্সপ্লোডেড। কাজে কলকাতা তো জানো মন গোলমাল হয়েছিল, ওনাকে কোনো মতে সামলাতে হয়েছে। ঢাকায় সামলানো গেল না, তোরা তখন নিজের দেশে গেছে, এখন তার রেস্ট্রেইন নেই। তো সেই অবস্থা ওনাকে মানে দেখলাম অত্যন্ত ডিস্ট্রেসড। অনেক কথাবার্তা হলো অ্যাজ ইউজুয়াল, কিন্তু তখন আমি অপেক্ষা দেখি, আমি তখন তো কথা ছিল আমেরিকা ফিরে যাবো, গিয়ে আমি আই উইল জয়েন মাই চাকরিতে জয়েন করবো। কারণ এখন কী হবে, আসলে ঠিক ঠিকানা নেই, কী হবে না হবে। কারণ বঙ্গবন্ধু ফিরে আসার কোনো চান্স নেই, এই দেশে কী হবে তাও জানি না, আমি এখানে করবো কি। তা আমাকে একটা ইন্টারেস্টিং, আমাকে এটা কিন্তু আমি কোথাও লিখিনি বোধ হয়, আমাকে আমাদের কী নাম ফিনান্স মিনিস্টার ছিলেন, পরে হোম মিনিস্টার হয়েছিলেন, মনসুর আলী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আমাকে বলে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হও। আমি যে এইটার কঠিন কথা, আমি তো না, বলে যে আমাদের দরকার। কারণ দিলেন কি ইন্টারেস্টিং, বলে দেখো 1 টাকা নোটে কিন্তু সই থাকে গভর্নর। তো আমরা চাই নতুন কাকে চালু করব, চাই যে একজন পরিচিত শিক্ষিত ইকোনমি সবাই চিনে, এরকম ইকোনমিক্সের সক্ষর থাকলে এটা শক্ত হবে, মজুত হবে। তা আমি বলি যে ওইটা কোনো কারণ না, গভর্নমেন্ট ইজ গভর্নমেন্ট, কার সই কেউ দেখেও না। তার চেয়ে বড়ো কথা হচ্ছে আমি তো ঠিক আইডিয়া কোয়ালিফাইড না, আপনি একটা ব্যাংকার দেখেন আমাকে। আমি আসল কথা, আমার উদ্দেশ্য ছিল না ব্যাংকার, ওইটা এটা একটা মানে সিরিয়াস আর্গুমেন্ট না, আই জাস্ট ওয়ান্ট অ্যাভয়েড ইট। আমি আমি এটা অনেকক্ষণ তাকে বোঝালাম, বলে না তাজউদ্দিন সাহেবকে বললেন এটা, উনি রাজি হচ্ছেন না, খুব অন্যায় কথা, এটা রাজি হওয়া উচিত আমাদের। বলেন দেখেন আমি কি সেন্ট্রাল ব্যাংক, ওনাকে হাফ বুঝিয়ে ফেললাম, বলে ঠিকই বলেছেন, আমি যে একটা এক্সপিরিয়েন্স ব্যাংকার, বুঝিয়ে করতে ব্যাংক রেগুলেট করতে হতো, শুধু তো ইকোনমিক পলিসির ব্যাপার না। তা এখন আই গেট অ্যাওয়ে উইথ দিস।
তারপর অপেক্ষা করছিলাম, অপেক্ষা করার পরে হঠাৎ অ্যানাউন্স হলো যে বঙ্গবন্ধু ফিরে আসবেন। আমি ঠিক আছে, তো ফিরে যখন আসবেন দেখা না করে যাই কেমনে, এটা তো ঠিক হবে না। তো তারপরেই তো দেন দ্য রেস্ট ইজ হিস্ট্রি অ্যাজ দে সে। এবং আপনি এবং অধ্যাপক রেহমান সোবহান বোধহয় দেখা করতে গেলেন। আমরা গেলাম না, আমরা গেলাম ওই যখন এয়ারপোর্টে গেলেন তখন এয়ারপোর্টে যেতে হয়, তখন আন্দাজ করতে পারিনি যে এয়ারপোর্টে আমাদের কোনো সম্ভাবনা নাই। গিয়ে তো মুশকিলে পড়ে গেলাম। ওই জনসমুদ্রের মধ্যে আমাদের কি পাত্তা, জনসমুদ্র। তবু ওই তাজউদ্দিন সাহেবদের সঙ্গে একটু বন্দোবস্ত করে রিকোয়েস্ট করে একটু একটু পথ দেন, কোথাও যেতে পারি কিনা। তো গিয়ে প্লেনের নিচ পর্যন্ত গেছিলাম বহুত কষ্টে। সেখানে আমাদের ওনার সঙ্গে তো আউট অফ দ্য কোয়েশ্চেন। দেখলাম যে কামাল হোসেন এবং তার ওয়াইফ নেমে এসে তাদের সঙ্গে কথাবার্তা বললাম, কারণ উনি তো অন্যদিকে চলে গেছেন অলরেডি। তো সেখানে তো দেখা হলো না, তো চলে আসলাম। এতে দেখা করতে হবে, তো যাওয়ার আগে দেখা করতে হবে। তারপরের দিন গেলাম বাড়িতে, এখানে ধানমন্ডিতে। উনি তখন ভাড়া বাড়িতে আছেন, তখন ওনার বাড়ি তো রিপেয়ার্ড হচ্ছে। সে বাড়িতে গেলাম, দেখি যে উনি দাঁড়িয়ে আছেন, চারিদিকে সব জনসমুদ্র অ্যাজ ইউজুয়াল। গিয়ে বললাম যে দেখি এদিকে আসেন আসেন, জড়িয়ে টড়িয়ে ধরলেন। তারপরে বললাম কেমন আছেন কুশলাদির পরে না, তার আগে অবশ্য বলি এটা, উনি যখন লন্ডনে আসলেন পাকিস্তান থেকে, তখনই এসে তখন ওখানে অ্যাক্টিং হাই কমিশনার ছিল আমাদের, মারা গেছেন ভদ্রলোক, বলে গেছি, হ্যাঁ রেজাউল করিম সাহেব। তাকে বললেন যে এখন নুরুল ইসলামকে খুঁজে বেড়াও, উনি কোথায়। রেজাউল পরে বলল যে আমাকে এসেই ফোন করে বলে যে খুঁজো কোথায় আছে, বলে যে উনি আমেরিকা আছেন, যে ফোন করো। বাই দ্যাট টাইম তো ঢাকা চলে গেছি আমি। এমআরসির দিকে ফোন করো, এমআরসির দিকে উনি ঢাকা চলে গেছেন। ঠিক আছে। তারপরে আমাকে তখন বললেন যে যখন দেখা করতে গেলাম আপনার সঙ্গে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করি, আমি চলে আসেন জানতাম না, আমাকে রেজাল্ট করে বললাম আপনি অলরেডি চলে আসছেন, তো বসেন, এক কাজ করেন, কালকে 10টার সময় আপনি দেখা করতে আসবেন, লোকজন থাকবে না। আসলাম, এসে দেখি যে উনি একটা বিছনায় বসে আছেন, তার বিছনায় চারিদিকে 3-4 জনে ওনার হাইকমান্ড, মোস্তাক, তাজউদ্দিন সাহেব, মনসুর আলী, তারপরে নজরুল ইসলাম সাহেব, কামরুজ্জামান সাহেব। দেখি যে উনি বাইরে চেয়ার অনেকগুলো লোক বসা। আমি বুঝতে পারি না এরা সব প্রসপেক্টিভ মিনিস্টার্স অ্যান্ড সেক্রেটারিজ অ্যান্ড চেয়ারম্যান, ভাইস চ্যান্সেলার্স এটসেট্রা। উনি একটা একটা করে অ্যাপয়েন্ট করে যাচ্ছেন উইদিন 1 hour. Entire government of Bangladesh was created in that few hours maybe. তা আমি তো বুঝি না, আমি ঘরে ঢুকি আসেন বসেন। এটা কি জানুয়ারি মাসে? জানুয়ারি মাসে 12 তারিখ, 12 তারিখ আসার 2 দিন পরে 12 তারিখ। বাই দ্যাট টাইম উনি চেঞ্জ করেছেন, প্রাইম মিনিস্টার হয়েছেন, ওই যে প্রেসিডেন্ট করেছেন আবু সঈদকে। উনি তো আগে ওখানে তো প্রেসিডেন্ট ছিলেন কনস্টিটিউশনে, ওসব চেঞ্জ হয়ে গেছে। তা আমাকে বলে যে দেখার সঙ্গে সঙ্গে ঠিক আছে আপনাকে ডেকে, ওই জন্যে আপনি এখন প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান হলেন, যান গিয়ে লিখে আনেন প্ল্যানিং কমিশনের ফাংশনস, কনস্টিটিউশন, কে কে মেম্বার হবে, ওগুলি নিয়ে 3 দিন পরে আমার সঙ্গে দেখা করেন। জাস্ট লাইক দ্যাট। আমি থতমতো হয়ে গেছি, আর কোনো কথা নাই, ইন্ট্রোডাকশন নেই, কিছু নেই। তারপরে বসে আমি যে একটু আলোচনা করি, আমরা আলোচনা করে কী আছে এখানে, আপনি যান বসেন, যে বসতে হয় কিছুক্ষণ বসেন, কিন্তু কাজ তো হয়ে গেছে। তারপর দেখি মতিউল ইসলাম সাহেব আসলেন, তাজউদ্দিন সাহেব, তাজউদ্দিন তোমার জন্য ফার্স্ট ক্লাস একটা সেক্রেটারি বের করি, এই মতিউল ইসলাম সাহেব তোমার সেক্রেটারি। উনি থতমতো এখানে মতিউল চিনেও না, উনি সব আলোচনা করেননি, গেল। তারপরে আমাদের সরোয়ার মোর্শেদ রাজশাহী, চিটাং ইউনিভার্সিটিতে গেলেন আমাদের, চিনো তুমি, পরে ফিনান্স মিনিস্টার হয়েছিলেন আমি যাওয়ার পরে, মানে বঙ্গবন্ধু যখন বাকশাল করলেন তখন। ডক্টর মল্লিক। It went on. Just in that process, he formed the entire government of Bangladesh in the whole course of a day. Just like that. তিনি এতজনকে জানতেন এবং এই জানার বিচারে তার এতই বিশ্বাস ছিল যে তিনি অতি দ্রুত সময়ে তো ওনার তো সেটাই ছিল বিরাট কোয়ালিফিকেশন। যিনি যাকে জানতেন তাকে ভালো করে জানতেন, আর চিনলার বলতেন না। কাজে এক ধারছে মানে এত লোককে তিনি বের করলেন কোত্থেকে, ঝট করে একবার ফোন দিচ্ছে, চিনতেন মোরলেস। তো গভর্নমেন্টের সরকারের অফিসারদের মধ্যে কম লোককে চিনতেন,
বাইরের লোককে প্রফেশনে অনেক প্রচুর লোক চিনতেন, ইউনিভার্সিটিতে অলমোস্ট সবাইকে চিনতেন, অল্প বিস্তর আর কি, ইন্টিমেটলি না, অল্প বিস্তর। এত দ্রুত এই সবগুলো পদ পূরণ করতে হবে, এটাও মানে অনেক সময় তো আমরা দেখি আস্তে ধীরে এগুলো করা হয়। সেটা ভালো প্রশ্ন। সেটা কি যুক্তিযুক্ত হয়েছে কিনা সেটা প্রশ্নসাধ্য প্রশ্ন, এটা প্রশ্ন কঠিন প্রশ্ন। হয়তো পরে কিছু কিছু চেঞ্জ করেছেন অ্যাপয়েন্টমেন্ট, তবে অনেকেই বলতে পারেন এত তাড়াতাড়ি। কিন্তু ওনার চ্যালেঞ্জ ছিল যে আমাকে তো গভর্নমেন্ট করতে হবে, ইমিডিয়েটলি সরকার চালাতে হবে, তো এটা তো আমি বসে থেকে পারবো না। সে আর্জেন্সি ওনার ছিল বিরাট, যে তা না হলে এত তাড়াতাড়ি অ্যাপয়েন্ট করতেন না, কারণ সরকার তো নাই ওখানে, কোনো গভর্নমেন্ট তো নাই। একটা প্রভিন্সিয়াল গভর্নমেন্টকে ওভারনাইট জাতীয় সরকার করা তো সহজ কথা না, কিছু রিস্ক তো থাকবে, কিছু আনসার্টেনিটি থাকবেই। সে নিয়েছেন উনি, এজ এ লিডার ওয়ান রিস্ক নিতেই হবে। তো আপনি যে পরিকল্পনা কমিশনের কাঠামো কেমন হবে ইত্যাদি নিয়ে চিন্তা ভাবনা শুরু করলেন করে তারপর ইনফ্যাক্ট তার আগেই, নট দ্যাট আমরা হব, বাংলাদেশের ইকোনমিক পলিসি মেকিং স্ট্রাকচার কী হওয়া উচিত সে সম্পর্কে আমি, রহমান সুমান বসে আমরা তো বসেই আছি, উনি কখন আসবেন সপ্তাহখানেক সময় তো আছে, 10 দিনই। এসছি আমি ডিসেম্বরের শেষের দিকে, না ডিসেম্বর কেন কি বলছি আমি, হ্যাঁ ডিসেম্বর মাসে আসলাম, এবং উনি আসলেন 20 দিন বসে আছে এখানে। তো করবো কি, বসে বসে এগুলো করছিলাম যে কি করা যায়। তাজউদ্দিন সাহেবকে না, উদ্দেশ্য তাজউদ্দিনকে অ্যাডভাইস দেওয়া, নট ফর হিম। তাজউদ্দিন সাহেব এখানে বসে যে এরকম ডিস্ট্রট হয়ে টেনশনে বসে আছেন, কোনো পলিসিগুলো উনি কথা বলেন, মনে ঠিক ছিল না। তো ওনাকে ড্রাফট দিতাম প্রতিদিন গিয়ে গিয়ে, আপনার জন্য এটা লিখে নিয়ে আসি পড়েন। তো উনি পরে কনসেন্ট্রেট করতে পারছেন না, কারণ সবাই যে বিরুদ্ধে লেগে আছে, হি ওয়াজ ভেরি নার্ভাস, টেন্স। তারপরে তখন বললাম যে আপনার ইকোনমিক পলিসি মেকিং এইভাবে করা উচিত, একটা স্ট্রাকচার। কারণ মুজিবনগরে তো প্ল্যানিং কমিশন ছিল, তার একটা প্ল্যানিং সেল ছিল, দেয়ার ওয়াজ এ প্ল্যানিং সেল ইন মুজিবনগর, যেখানে স্বদেশ বসে ছিল। তো কাজে আমার যে এইভাবে করা উচিত, এটা কেমন এক্সপ্যান্ড করা উচিত। কাজে একটা খাটামো আমাদের কাছে ছিল, রাফ আইডিয়া ছিল, সেটাকে এখন বসে বিস্তারিত করা হলো, বেশ কিছুদিন লাগলো। এবং আপনার এই কাঠামো আপনি বইতেও লিখেছেন, যেটা ভারতের যে অর্থনৈতিক ব্যবস্থাপনার যে কাঠামো বা প্ল্যানিং কমিশনের কাঠামো, বা পাকিস্তানের যে অর্থনৈতিক ব্যবস্থাপনার যে কাঠামো, এটা এখান দুদিক থেকে আপনি কিছু কিছু নিয়েছেন। কারেক্ট। কিন্তু এটা একটা আলাদা দ্যাটস রাইট। প্রথম আইডিয়া ছিল যে এটাকে আমরা একটু হায়ার লেভেলে করব, ইন্ডিয়ান মতো, সো দ্যাট যেটা নিয়ে গোলমাল লাগলো, যেটা হচ্ছে এখনও পর্যন্ত যেটা বাংলাদেশের প্রশ্ন, অমীমাংসিত প্রশ্ন বলো, সেটা হলো যে কোনো গভর্নমেন্টে ইউ নিড এ কোঅর্ডিনেটিং মেশিনারি অফ ইকোনমিক পলিসি মেকিং। টু প্রিন্সিপালস। ওয়ান, পলিসি মেকিং কোঅর্ডিনেট করতে হবে, so that is funnel to the central policy making political leadership. Second, কারণ বিভিন্ন মিনিস্ট্রিতে বিভিন্ন সেক্টরে বিভিন্ন পলিসি আছে, যেগুলো দেয়ার কনসিস্টেন্সি, দেয়ার হারমোনাইজেশন করতে হবে। সেকেন্ড, কিছু ইনিশিয়েটিভ নিতে হবে পলিসি মেকিংয়ে, যেগুলো তারা দেবে না। তারপরে এই পলিসি মেকিংয়ের ইমপ্লিমেন্টেশন মনিটর করতে হবে। দেন প্রজেক্টস যেগুলো উইল বি ইমপ্লিমেন্টিং পলিসিস, সেগুলো তো বিভিন্ন মিনিস্ট্রি এজেন্সি করবে, সেগুলো ইভ্যালুয়েট মনিটর করতে হবে। এই সমস্ত কাজ, নো ম্যাটার ওয়্যার ইউ লোকেটেড, দেয়ার হ্যাজ টু বি এ অর্গানাইজেশন মেশিনারি। এই প্রিন্সিপালসগুলো থাকতে হবে। সেটা কি ফিনান্স হবে, প্ল্যানিং হবে না, ক্যাবিনেট মিনিস্ট্রি হবে না, প্রাইম মিনিস্টার অফিস হবে, দ্যাটস ম্যাটার ফর দ্য পার্টিকুলার দেশের স্ট্রাকচার এবং ট্রেডিশনের উপরে। যেমন পাকিস্তান, এটা ছিল স্প্লিট বিটুইন মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অ্যান্ড প্ল্যানিং কমিশন। তবে পাকিস্তানের প্ল্যানিং কমিশনের সঙ্গে ইন্ডিয়ার প্ল্যানিং কমিশনের সিগনিফিকেন্ট ডিফারেন্স হলো, পাকিস্তানের প্ল্যানিং কমিশন ওয়ান ম্যান প্ল্যানিং কমিশন ছিল, অর্থাৎ পাকিস্তানের প্ল্যানিং কমিশন ডেপুটি চেয়ারম্যান ওয়াজ everything. There was no members which have any status. There were members were like secretaries of divisions. Correct? There was a secretary, but the members were no better than secretaries, and they had no really executive power over various sectors. Whereas India was the reverse the case. India, the
deputy chairman was the minister, and they had members who were status of state ministers. ওইটা নিলাম আমরা, and the chairman was the prime minister. পাকিস্তানের ক্ষেত্রে everything all in all was deputy, this fellow, whoever was deputy chairman, and they happened to be not civil service, surprisingly, accepting Amir Muhammad. Right from the day one, they were accounts and audit service. Jahid Hussain, then Sayyid Hassan. Last one was accidentally happened to be civil service. So you cannot say accounts and audit service was not the superior service. It was third or fourth in the hierarchy of civil service. So among the members were যেমন হুদা সাহেব member ছিলেন, virtually had no supervisory power over the sections under him. তো কাজেই আমরা দুইটাকে কম্বাইন করলাম এবং করে বললাম যে the members would be in charge of sectors. যেমন মোহাম্মদ সোবান সাহেব ছিলেন ইন্ডাস্ট্রি এন্ড ইনফ্রাস্ট্রাকচার, মোশাররফ হোসেন সাহেব ছিলেন এগ্রিকালচার অ্যান্ড হিউম্যান রিসোর্সেস। এইভাবে ভাগ করে দেওয়া হলো। ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার মোহাম্মদ সোবান সাহেব। তো কাজে সো দ্যাট দে উইল বি not just receiving notes but taking initiative, policy making. আমি ছিলাম ডেপুটি চেয়ারম্যানের হাতে ছিল যে again coordinating in the sense that economic policy making in general, যেমন general economics division and programming division, which puts everything together, were under me. কাজে এভরিথিং প্রত্যেক সেক্টরটা দেওয়ার পরে মিটিং করতাম ওদের সবাই মিলিয়ে। So that is how we conceived the planning commission. এবং এই মেম্বার চয়েস এগুলো সবই Member choice was entirely mine and has been ruthlessly criticized for this choice throughout the history. Member choice chilo why all economies, first problem. Secondly, why maybe these are all cronies of Nurul Islam. But my defense was they were not cronies of mine. Anisur Rahman was my student, but didn't have any chance of being crony. And Musharraf Hassan was member of your planning cell in Calcutta, even though he was my classmate. You may formally say my only crony was Rahman Subhan. So out of the ministers, Musharraf Hassan was Tajuddin's crony, bolte paro. Our classmate, but he was not in Dhaka University, he was in Russia University. So why should you say he's my crony? And then Anisur Rahman certainly was not the crony. And Rahman Subhan, yes, was. But why all economists? At this distance of time, I think that was a mistake. I should have taken engineers, professionals, computer science, God knows what. Now, the second question was, why not a civil servant? Now, that also, I think, was planned to be a civil servant member who didn't join. Shamsur Rahman. He was last moment decision হয়ে গেছে, আমি সই করাতে গেছি, বঙ্গবন্ধু বলল না আপনার যে হবে না, আমি এখন ঠিক মন বদলিয়েছি, তাকে আমি মস্কোতে অ্যাম্বাসেডর করে পাঠিয়ে দেব। So that was the end of it. We had to have a very senior civil servant who is retired, who doesn't want to go back there because he has to be minister of state. And secondly, he would have status and prestige enough among all the other civil servants. Otherwise, operate korbe na. So, and by that, when we appointed, everybody was in Pakistan, most of them, the senior ones. A.K. Masan was the senior, Shafiul Azam Mekarat. যখন A.K. Masan আসলেন, তাকে সঙ্গে সঙ্গে মেম্বার হলো। Within a week of his arrival, he was made member of the planning commission. That was 74. কিন্তু আপনি বইতে বলেছেন যে পরিকল্পনা কমিশনের সদস্যদের একটা প্রধান কাজ হচ্ছে এই যে কোঅর্ডিনেশন, বিভিন্ন ইস্যু বা মন্ত্রণালয়ের মধ্যে যে কোঅর্ডিনেশন, তার জন্য এক ধরনের স্কিল দরকার, যেটা হয়তো অর্থনীতিবিদদের যে কারণেই হোক না কেন তাদের হয়তো স্কিলটা বেশি থাকার কথা অন্যান্য অনেক প্রফেশনের সত্ত্বেও। অতএব অন্যান্য প্রফেশনের একটি রিপ্রেজেন্টেশন থাকবে হয়তো এর পরের লেভেলে, ডিভিশন চিফ হিসেবে বা টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে, মেম্বার হিসেবে হয়তো না। যদি আপনি এখন বললেন যে না, আপনার মনে হয় যে এটা ভুল করেছিলেন পাবলিক রিলেশনসের জন্য। You see, legitimacy is not necessarily equivalent to competence. Legitimacy জন্য দরকার ছিল both a civil servant and a non-economist.
acceptability, legitimacy, not because they are more competent than an economist, would be even be less suitable to coordinating functioning, but it is not only, planning commission is not only narrowly technical, but also acceptability থাকতে হবে। আমার acceptability বাড়ত definitely if I had right from the beginning senior, very senior most civil servant and a senior most non-economist technician. I feel that way today, and I think it's important. কারণ legitimacy লাগে, perception of legitimacy সেই হিসাবে, not technical competence-এর জন্য না। আমি সেটা লিখেছি টেকনিক্যাল কম্পিটেন্স, বাট অ্যাজ আই থিঙ্ক মোর অ্যান্ড মোর অ্যাবাউট ইট ইজ ইম্পর্টেন্ট। কারণ জিনিস দুনিয়াতে মোস্ট অফ দি থিং পারসেপশনের উপর নির্ভর করে, আনলেস ইউ অ্যাকসেপ্ট। বলো। প্ল্যানিং কমিশনের অ্যাকসেপ্টেবিলিটি বিষয় এবং অন্যান্য মন্ত্রণালয়, সরকারের মধ্যে অন্য যারা, সরকারের বাইরে যারা, তাদের সাথে আপনাদের সম্পর্ক এবং অনেক ধরনের টেনশনের কথা আমরা শুনি, যেটা পরে আসবো। আমাদের বিনায়কের বোধহয় একটা মৌলিক প্রশ্ন ছিল যে এই যে সমাজতান্ত্রিক অর্থনীতির কাঠামোতে আপনাদের কাজ করার কথা, সেই অর্থনীতির ব্যাপারে বা সেখান থেকে যে ইস্যুগুলো চলে আসছে, সেখানে কমিটমেন্ট কেমন ছিল সরকারের মধ্যে, রাজনৈতিক নেতৃত্বের মধ্যে? প্রশ্নটা তুমি বরঞ্চ করো। আপনি আক্তার ভাই প্রশ্নটা তো করলেনই। সেটা হচ্ছে যে সাধারণভাবে একটা কথা চালু আছে যে আপনারা যারা অর্থনীতির অধ্যাপনা বা গবেষণার সাথে জড়িত ছিলেন, তারা তো প্রত্যক্ষভাবে কেউই সেইভাবে রাজনীতির সাথে যুক্ত ছিলেন না। এবং অভিযোগটা এই যে যারা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা করলেন, সেই দলিলে সমাজতন্ত্রমুখীনতার কথা বলা হলো, অথচ সমাজতন্ত্রমুখীনতার কথা আবার সেই অর্থে তৎকালীন যারা শাসক দল ছিলেন সেই দলের ভেতর থেকেও একটা বড় ধরনের দাবি হিসাবে আসেনি। তাহলে ওটা আসলো কোথা থেকে? আচ্ছা, আই সি। প্রশ্ন হচ্ছে আপনাদের তরফও আপনাদের আগের ক্যারিয়ারে দেখা যায় না আপনারা অত্যন্ত গ্রেট এনথুসিয়াস্টিক সোশ্যালিস্টস ইন ইউর রাইটিংস অর স্পিচেস, নর অ্যামাং দি পলিটিক্যাল লিডারশিপ যারা তাদের কোথায় বোঝা যায়নি যারা কমিটেড। সমাজতন্ত্র কথাটা তো যে সূত্রে এসেছে আমাদের ওখানে, মোর অফ এ I should say a predominant role of public sector in the economy rather than Marxian socialist. None of us, nor Bangabandhu, was a Marxian socialist. He was not I don't think he had a Marxist philosophy in his mind when he said, I can rationalize this. So I would say some kind of a Fabian mixed type of socialism, not the ideological socialism of communist variety. So he was not a Marxist, therefore doesn't arise. So সেই সূত্রে this ideology of socialism derived from Marxism wasn't there at all in anywhere, neither in political leadership nor among the technicians. এটা clear cut হতে হবে। We didn't belong either to the Communist Party ideology of Bangladesh, either Peking or Beijing, nor the Awami League leaders belonged to that ideology. They believed in, I would say, very major role of private sector, public sector, for a rough sense of equity and social justice. এবং আপনাদের নিজেদের মধ্যেও কি সমাজতন্ত্র বিষয়ে যে আলোচনা হয়েছিল, নিশ্চয়ই হয়েছিল সেই সময় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সূত্রে, তখন কি আপনারা ডিফাইন করার চেষ্টা করেছিলেন আপনাদের পজিশন অন সোশ্যাল? No, we didn't. We took the instruction as given, and that instruction was elaborated by us as far as I can see. আমাদের মধ্যে ইন্ডিভিজুয়ালি তাদের কদ্দুর কীরকম ছিল আমি এখনো মনে না কেউ ওখানে মার্কসিস্ট সোশ্যালিস্ট ছিল। দ্যাটস মাই ইমপ্রেশন। এখনো পর্যন্ত আমি মনে করি না ওই গ্রুপের মধ্যে কেউ মার্কসিস্ট ইন দ্য ফর্মাল সেন্স অফ দ্য টার্ম। আমি মার্কস এন্টায়ার ফিলোসফিতে বিশ্বাস করি। এখন মার্কসের ইন্টারপ্রিটেশন অফ হিস্ট্রি তো আমি সবাই বিশ্বাস করি, ইভেন দ্য মোস্ট ডাই হার্ড ক্যাপিটালিস্ট বিশ্বাস করে। ইটস নাথিং টু ডু উইথ দি মার্কসিয়ান সোশ্যালিজম, লেনিন সোশ্যালিজম, লেটস সে পুট ইট দিস ওয়ে। কিন্তু জাতীয়করণ করা বা শক্তিশালী রাষ্ট্রায়ত্ত খাত এবং শক্তিশালী রাষ্ট্রায়ত্ত খাতই নিয়ন্ত্রণ করবে গোটা অর্থনীতিকে, একটা কমান্ডিং হাইটসের থেকে গোটা অর্থনীতি না, মেজর ইস্যুস বা মেজর সেটা তো প্রধান প্রধান খাতগুলোতে, সেটা ভাবার সময় আপনাদের মধ্যে কি কোনো পূর্ব ছক বা
কোনো অতীত অভিজ্ঞতা বা কোনো দেশের মডেল বা বা কোনো ধরনের পরিকল্পনার মডেল সেরকম কি আপনাদের মাথায়, যেরকম আমরা মহলানবিশের ক্ষেত্রে শুনি যে ফেলম্যান মডেলটা না প্রভাবিত করেছিল, এই ধরনের না কি? ফেলম্যান মডেল তো বেসিক্যালি হেভি ইন্ডাস্ট্রি না স্মল লাইট ইন্ডাস্ট্রির ব্যাপার, মানে সোশ্যালিজমের ব্যাপারে ভেগ আইডিয়া ছিল দ্যাট ইট ওয়াজ অ্যাট দ্যাট স্টেজ অল ওভার দ্য থার্ড ওয়ার্ল্ড ইজ প্রিভ্যালেন্ট ফ্রম আফ্রিকা টু ল্যাটিন আমেরিকা টু সাউথ এশিয়া. That is the way socialism was understood, not Marxism. India's socialism to socialist বলেনি নেহেরু right from the beginning socialist economy. কি socialism ছিল? It is not a Marxist socialism. No matter how important private sector was in India, they used to call this socialist pattern. All the speeches of Nehru, okay, all the leaders. So kaje socialist pattern in that sense, Bangladesh political leadership took socialist pattern to mean not Marxism, not Leninism, neither Maoism, but in that sense. And that was naturally part of our thinking framework. The kind of India te chilo, Latin America chilo, let's say Africa te chilo. Neri riji socialist, that's not Marxism. So sei dhoroner chilo. So I think it has to be very clear that none of either the technicians, nor the politicians are Marxists or Leninists. That should be absolutely clear. They were mild form of Fabian socialists. There's a significant difference between the two, very significant. So যদি বলা হয় যে তোমরা কবে সোশ্যালিস্ট হলে, সোশ্যালিস্ট তো ইটস লাইক মাদারহুড, ইজ এ ওয়াইড রেঞ্জ অফ ইন্টারপ্রিটেশন অফ সোশ্যালিজম. তো সোশ্যালিস্ট তো সবাই আমরা সোশ্যালিস্ট, প্রশ্ন হচ্ছে কোন ধরনের সোশ্যালিস্ট. The point should be emphasized, we were not neither the political leadership nor the technicians or Marx-Lenin socialist. এইটা এখন you regulate mixed economy is not derived from Marxism, Leninism. কিন্তু রাষ্ট্রায়ত্ত খাত তো শক্তিশালী রাষ্ট্রায়ত্ত খাত জার্মানিতে থাকে, ফ্রান্সেও ছিল, আমেরিকাতেও আছে, ইংল্যান্ডেও ছিল। England was not run by a Marxist socialist government. সেই সূত্রেই কি আপনি বলছেন যে Correct. সমাজতন্ত্রের ধারণাটা That's right, that's the way. পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে ব্যবহৃত হয়েছে? That is what I would think so. না, ব্যবহৃত হয়েছে তো আমাদের তো ভেরি লিমিটেড আইডিয়া, যে এক্স্যাক্টলি রাইট, dominant sectors of the economy in the public sector থাকবে, right? The dominant sector was defined by the political leadership since 54. I still hold it to be true. In addition to the industries, আচ্ছা পাকিস্তান দেখো, পাকিস্তানের মধ্যে হিউজ পাবলিক সেক্টর ছিল. হাউ কাম? They did never proclaim socialist economy. যখন আমরা ইন্ডিপেন্ডেন্ট হই তখন 48% of the industrial assets is under EPDIC. How come? Pakistan wants a socialist state. How is it that 48% of East Pakistan industrial assets, fertilizer, iron and steel, chemicals, main any important industry, all was in the public sector. So was Pakistan a socialist state? So that's why our সাংঘাতিক problem হয় explain করতে. So what is this? How do you equate the two? 48% was public sector industry. Abundant properties were about 28 na koto. So the rest was Bengali enterprises of all varieties, large, small. So it's not a good. ওর মধ্যে একটা small sector was taken over. কিন্তু একটা পার্থক্য আছে, যে ইপিআইডিসির অধীনে এতগুলো পাবলিক সেক্টর মিল ছিল 71-এ যখন আমরা স্বাধীন হলাম, কিন্তু ইপিআইডিসির মডেলটা তো ছিল যে পাবলিক সেক্টরে এগুলো করা হবে, পরে প্রাইভেট সেক্টরকে দেওয়া হবে। Correct? প্রাইভেট সেক্টরের জন্য একটু সুবিধা করে দেওয়া হচ্ছে, যে ইনিশিয়াল যে সমস্যাগুলো, চ্যালেঞ্জগুলো, সেটা পাবলিক সেক্টর মোকাবেলা করবে, কিন্তু মডেলটা হচ্ছে প্রাইভেট সেক্টর। Correct. That was the original concept. It was a sponsored capitalism. Japanese variety. You will have public sector, eventually as and when they are profitable, we hand it over there. We'll nourish, subsidize public sector, private sector. তাই না? Correct. That was exactly this charter of the APDIC. সেটা আস্তে আস্তে মডিফাইড হতে আরম্ভ, সেটা মডিফাই করে বাংলাদেশে। দ্যাট চার্টার যে আমরা ইভেন্চুয়ালি হ্যান্ড ওভার করবো, দ্যাট ওয়াজ নট ডে, আই এগ্রি উইথ ইউ। বাট দেন উই ইনহেরিটেড এ হিউজ পাবলিক সেক্টর ইকোনমি অ্যান্ড হুইচ, এবং সেই সময়ে পাকিস্তানের যে মডেলটা আমরা ইনহেরিট করলাম, সেটাতে ভুট্টো এসে হি ক্যারিড টু দ্য nth ডিগ্রি, টেক ওভার এভরিথিং। হি টুক ওভার দ্য এন্টায়ার ইকোনমি মাচ মোর দেন বাংলাদেশ। এভরিথিং ওয়াজ টেকেন ওভার। কিন্তু আপনাদের তো ইয়ে ছিল যে
বেসরকারি খাতে এবং এখানে আপনার ধরেন ইংল্যান্ডের মডেলের সাথে পার্থক্য, ইংল্যান্ডে বড় বড় পাবলিক সেক্টর ছিল ইন্ডাস্ট্রিতে, কিন্তু আবার বড় বড় প্রাইভেট কোম্পানি আমাদের ছিল না। আপনারা জানোনি সেটা, কারণ আপনারা ওই মডেলে যাবেন না, সেটা অ্যাভয়েড করে ওই মডেলটাকে মডিফাই করা বাংলার। ভেরি ট্রু। You start with the commanding heights in the Bangladesh economy, trade, industry, সবখানে, and then you decide, which is the revolution of 68, which is mid-60s, that we do not want anywhere the 22 families. That became part of the ideology of all in the subcontinent. India, জানি না, Pakistan, এবং younger generation in the entire country, East and West, during that time came. West Pakistani agreed with us all the time, of course. We want to destroy our 22 families. They don't let you emerge another 22 families. So 22 families doctrine was accepted totally by everybody. The 24 family doctrine leads to these kind of consequences. You would not let big ones grow up from the small ones. You must stop at the small ones. সেটাই হয়েছে। কিন্তু স্মলদেরকে আপনি ওই যে আপনি একটু আগে যেটা বলছিলেন, নারিশ করা, নার্চার করা, পাকিস্তান মডেল ছিল বড়দেরকে নারিশ করা হবে, কিন্তু বাংলাদেশে কি ওটা নারিশ করার প্রোঅ্যাক্টিভলি সরকারের দিক থেকে সাপোর্ট করার কোনো ইয়ে ছিল? ছোটটাকে করা হবে। হ্যাঁ, সেটা প্রথম যখন অ্যানাউন্স ইন্ডাস্ট্রিয়াল পলিসি ইন মার্চ ফেব্রুয়ারি 1972 লিমিট করা হলো 2.5 মিলিয়ন। কেমন? এরপরে এর উপরে থাকবে না, নতুন এন্টারপ্রাইজ এলাও করবে না, এর নিচে এলাও করা হবে, অ্যান্ড দে উইল বি গিভেন, ইনফ্যাক্ট small and industrious corporation was entrusted with the responsibility of sponsoring that sector. That will be become the PDAC of the small sector. Credit দেবে, technical assistance দেবে, organize করবে, project formulate করবে, promote that sector. And that sector will be promoted in all areas. So when it is 2.5 million. And then in the 72 তে বলা হলো যে for 10 years we would not touch them. Thirdly, they will be allowed to grow to 3.5 million through reinvestment profits. So considering that stage, this was a policy of non-emergence of 22 families and development of small scale industry. বলতে পারো 2.5, it was a small, এটা controversial ব্যাপার, ceiling should be 2.5 not 3.5 বা 5.6. তখনকার কন্ডিশনে বোধহয় মেজরিটি অফ দ্য এন্টারপ্রাইজ ওয়ার দ্যাট অ্যান্ড বিলো, কয়েকগুলো ছাড়া। So therefore you can say that ওই যে 10 বছর নেব না, 2.5 মিলিয়নের পরে হবে, and they should be encouraged with all kinds of assistance. And there was a loophole that I can have 10 2.5 or 22.5, but then I can also prevent it from through my financial mechanism. তার মানে হচ্ছে যে আপনি যুক্তি দিচ্ছেন যে গোড়া থেকেই সমাজতন্ত্র শব্দটা যাই বোঝাক না কেন, তার মধ্যে একটা মূলত রাষ্ট্রায়ত্ত খাত এবং মূলত 22 পরিবার বিরোধী একটা কালচার, পলিটিক্যাল কালচার থাকার কারণে এসেছিল সেটা। কিন্তু গোড়া থেকেই একটা বিবর্তনবাদী, একটা প্রচ্ছন্নে লালন করার ইচ্ছা সুপ্ত অবস্থায় ছিল, যে আস্তে আস্তে একটা জায়মান, একটা ক্ষুদ্র মাঝারি শিল্প, সেটা তো ক্লিয়ার, এবং সেটা একটা পুঁজিবাদী ধারাতেই গড়ে উঠবে, সেই ব্যাপারেও কোনো মানে বিভ্রান্তি ছিল না। কেননা প্রথমে 25 কোটি, তারপরে 10 বছরে 35 কোটিতে সেটা উত্তরণ ঘটবে, এরকম একটা ছিল। এটাই কি ছিল একটা ছক, নাকি এই পুরো ব্যাপারটাই ঘটছিল নানা ধরনের রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে? যে প্রথম দিকে হয়তো এই ছকটা এরকম ছিল না, পরে যখন পলিটিক্যাল ইকোনমির নানামুখী চাপের কারণে হয়তো আস্তে আস্তে 25 এসছে, তারপরে 25 থেকে 35 এসছে, সেটাও কি বলা যেতে পারে? আমি ঠিক ভালো চমৎকার করে বলেছ। সবগুলো তখনই ডেভেলপ করছিল। স্বাধীনতার আগে এই ছকগুলো ভালো করে বিস্তারিত করে বিশদ করা হয়নি, মোটামুটি বলা হয়েছে এগুলো করবো। ইন কোর্স অফ ইউর রাইট, ওই ডিসকাশনের সময় এটি ইমার্জ করেছে এই ছকটা। ভেগ আইডিয়াটা ছিল কমান্ডিং হাইটস নিয়ে নেব, যে কমান্ডিং হাইটদের তার মানিটা কি, হোয়াট ইজ দ্য কমান্ডিং হাইট। তখনই বিশ্লেষণ করতে গিয়ে বেরিয়ে গেল এগুলো, কি সব নিয়ে নেবে, কত ছাইড নেবে। কমিটি করেছিল, তো বললো একটা কমিটি করেছিল টু গো ইন টু দিস ডিটেলস, পলিসি ছক। সেটা
সেই কমিটির চেয়ারম্যান ছিলেন নজরুল ইসলাম সাহেব, তাজউদ্দিন সাহেব, কামাল সাহেব, আমরা তিনজন, আরেকজনকে মন্ত্রী ছিল মনে নাই, ক্যাবিনেট কমিটি। আমরা দিনের পর দিন বসে এটা করা হয়েছে। অলমোস্ট এভরি ডে মিটিং হতো। এই ছকের মধ্যে আস্তে আস্তে ইভলভ করেছে, এবং ওনার সঙ্গে মধ্যে আলোচনা করা হতো। আমরা এই পর্যন্ত এসছে, দেখো তাহলে। সো ইউর রাইট, ইট ইভলভ ইন দোজ মান্থস। এখন টানাপোড়েন কার সঙ্গে হয়েছে? একটা টানাপোড়েন ছিল যে স্টুডেন্টদের মধ্যে লেফট উইং এবং আওয়ামী লীগের কিছু ওয়ার্কার লেফট উইং, যারা একটু স্বাধীনতার আন্দোলনের সময় ওদিকে মুভছে, সেটা প্লাস 11 ফেব্রুয়ারির বিরুদ্ধে কমপ্লিট ইউনানিমিটি ইমান দ্য মিডল ক্লাসেস অ্যান্ড পপুলিস্ট নোশন, এটা এস্টাবলিশড। এরা সবাই মিলে চাইলেও যে এই প্রেশারটা ট্রেমেন্ডাস ছিল ওনার উপরে। হি কুডন্ট হ্যাভ গন ব্যাক উইদাউট প্রুভিং দ্যাট হি ডাজন্ট কিপ হিজ ওয়ার্ডস অন দিস কমিটমেন্ট অফ কমান্ডিং হাইটস। কাজে তার পক্ষে সেটা, এবং এটার পলিটিক্যাল কস্ট খুব কম ছিল তার পক্ষে। Cost of political was minuscule. The class affected was minuscule. Class was no political threat. They could be counted in digits of fingers. এবং তাহলে কি এমনও বলতে পারেন যে যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন, তাহলে হয়তো 75 পরবর্তী একটা লিনিয়ার ডেভেলপমেন্ট, একটা প্রজেক্ট করি, তাহলে হয়তো ক্রমশ বাংলাদেশের অর্থনীতি একটা বিবর্তনের ধারায়, একটা পুঁজিবাদী সুস্থ অর্থনীতিতে উত্তরণ করত। সুস্থ কিনা জানি না, পুঁজিবাদী সুস্থ তো আমরা এখন জানি যে সুস্থ কম্বিনেশনে হয় পুঁজিবাদী, প্রধানত সুস্থ পুঁজিবাদী ধারায়। কিন্তু সেটা তো এখন বলা মুশকিল গ্যারান্টি করা। তবে এটা ঠিক যে ইভলিউশন হতো। এখন আগে থেকে প্রেডিক্ট করা সম্ভব না, কারণ প্রত্যেক দেশে হচ্ছে তো সেটা। আমি এখনও, আমার মেইন পয়েন্ট হলো যে এগুলো ইন্টারনাল ফোর্স ছাড়া আমাদের আইডিওলজিতে, চিন্তাধারায় পৃথিবীর ইম্প্যাক্ট ছিল। কী ইম্প্যাক্ট ছিল? পৃথিবীতে সারাদিক কী হচ্ছে, কী আইডিওলজি হচ্ছে। Go back again, late 60s and early 70s. Sweeping trend towards commanding heights in the state sector, sweeping all over Africa, Latin America, Asia, all over. It was a tremendously strong trend, as today the reverse is the trend. নাকি এটা সোভিয়েত তাত্ত্বিকদের অথবা সোভিয়েত শিবিরের সাথে ঘনিষ্ঠ থাকার কারণে সারা দুনিয়াকে প্রভাবগুলো চলে এসেছিল? সেটা বড় মুশকিল, সেটা কি চিন্তা ভাবনা। ল্যাটিন আমেরিকা অ্যাকসেপ্টিং আন্ডার স্মল ব্রিফ পিরিয়ড। আমি বাংলাদেশের ক্ষেত্রে বলছি না, আমাদেরটা সোভিয়েট জন্য হয়নি। আমাদের সোভিয়েট সঙ্গে হলো তো বহুত পরে, এগুলো তাকে থেকে আরম্ভ হয়েছে। 68-এ সোভিয়েট কোথায় ছিল? 69 না। এইটা ইফ ইউ রিড, তখন তুমি যদি পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করো, তখনকার দিনে ইতিহাস পড়ো, কী দেখবে প্রত্যেক দেশে এটা হয়েছে। ইউরোপে হয়েছে, ল্যাটিন আমেরিকাতে হয়েছে, আফ্রিকাতে হয়েছে, এশিয়াতে হচ্ছে, ছিল অলরেডি ইন্ডিয়াতে। এখন স্মল বিগ কমান্ডিং হাইটস ওরাও ইউজ করেছে। পাকিস্তানি হলো আমাদের চোখের সামনেই হলো একই সঙ্গে। আর পূর্ব এশিয়াতেও একটা মডেল শুরু হয়েছে, যদিও ওই ফলাফল হয়তো আপনারা 70-এর দশকের শুরুতে, তখন আমরা অতটা জানি না কোরিয়াতে কি হলো ইত্যাদি, আরো পরে যে ইস্ট এশিয়ান যে স্টেট মডেল, যেটা মালয়েশিয়াতে হিউজ ইম্পর্টেন্ট পাবলিক সেক্টর, হিউজ এনর্মাস। সো কল হংকং, ওখানে কি হিউজ পাবলিক সেক্টর। সো পাবলিক সেক্টর প্রিডমিনেন্স ইজ নট নেসেসারিলি লিড টু মার্কসিস্ট লেনিনিজম। তবে মালয়েশিয়া বা হংকং আশা করি সমাজতন্ত্রের কথা বলে না, ওরা বলে না, কিন্তু ইনফ্যাক্ট তাই হচ্ছে। আমরা সমস্ত বলে তাই করেছি। সেটা আমি বুঝি ভেগ পপুলিস্ট ভার্সন অফ সোশ্যালিজম, দ্যাটস হোয়াট আই উড সে, ফেভিয়ান সোশ্যালিজম। ধর্মনিরপেক্ষতার ক্ষেত্রেও কি আপনি এই রকম একটা বিবর্তনমুখী সেটা অনেক বেশি কঠিন ধারণা ভাবতে চাইতে পারেন? ধর্মনিরপেক্ষ সম্পর্কে আমি এখনো একটু অপরিষ্কার আছি, কারণ ধর্মনিরপেক্ষতা এক্স্যাক্টলি কী এখনই তো আমাদের মনে বিভিন্ন দেশের সংশয় আছে। তো আমরা যেভাবে দেখেছিলাম, অন্তত ওনারা যেভাবে দেখেছিলেন পলিটিক্যাল লিডারশিপ, সেটা ছিল কি সর্বধর্মের সমান কোনো ডিসক্রিমিনেশন হবে, সমান রাইট। সেটা ঠিক ধর্মনিরপেক্ষতা নয়। মানে স্ট্রিক্টলি ডেফিনেশন ইকুয়াল রাইটস অফ অল রিলিজিয়ন্স, ঠিক ধর্মনিরপেক্ষতা হচ্ছে স্টেট অ্যান্ড চার্চের সেপারেশন, ওয়েস্টার্ন, সেটা তো ঠিক নয়। সেটা সেপারেশন না, ইকুয়াল ট্রিটমেন্ট। এবং গণতন্ত্রের ক্ষেত্রে কি সামাজিক গণতন্ত্র নাকি আসলেই মানে পশ্চিমা সংসদীয় ধারার গণতন্ত্র? সামাজিক গণতন্ত্র মানে এটা কি, তার মানে তো নাই। না, আমি যে অর্থে বলছি যে পরবর্তীকালের অবস্থায় যেভাবে এক ধরনের
বলতে পারি আমরা গণতন্ত্র কিছুটা সংকুচিত হয়ে আসছিল 74-75 সালের বাকশাল গঠন, এবং সেটাকেও কি তখন এক ধরনের গণতন্ত্রের মধ্যে না, একটা না। একটা ধারণার মধ্যে অনেকে ধারণ করতে চাইতে পারে। না, সেটা উনি বারবার কেউ বলতেন। কেউ এটাকে সোশ্যাল ডেমোক্রেসি উনি বা এই বলতেন ধরনের এটা বলার আমি চেষ্টা করেছে। আমি একটা মানে কি বলবো, আমি বলছি ভার্সন দিচ্ছি যেটা উনি হয়তো কোট করেননি। আমার মনে হয় দ্যাট ওয়াজ এ স্টেপ, 2 স্টেপ ব্যাকওয়ার্ড, 1 স্টেপ ব্যাকওয়ার্ড ফর 2 স্টেপস ফরওয়ার্ড। কেমনে? কুয়েতের যাত্রাপথে তো আমি উত্তর পাইনি, ওনার সঙ্গে আলোচনা করে উত্তর পাইনি, কিন্তু আমি যুদ্ধ এটা কবে? 74 সালে? ওই যে বাকশাল গঠন করার ঠিক আগে। বাকশালটা মানে ঠিক কেন করলেন বাকশাল, আমার ইন্টারপ্রিটেশন, আমার সঙ্গে তো আলোচনা করেননি উনি, ডিটেলস আলোচনা করেন। আমি তারপরে চিন্তা করে বের করলাম, আলোচনা করে যে জিনিসটা কি, কেন করছেন। প্রোগ্রামটা দেখো বাকশালের, সেটাও চিন্তা করে দেখো। হাইব্রিড, এবং যখন প্রশ্ন হাইব্রিডের কম্পোজিশনে পরে আসবো, ওনাকে যদি প্রশ্ন করা হতো, যে অনেকে করেছে, দেখিয়েছে অনেকে এই সম্পর্কে, ওনাকে প্রশ্ন করেছে, উত্তর দিয়েছেন যে এটা আমার টেম্পোরারি স্টেপ বিফোর আই কাম ব্যাক টু মাই অরিজিনাল স্ট্রাকচার, এটা পার্মানেন্ট না। উনি যখন বক্তৃতা দিলেন বাকশালের উপরে, বিখ্যাত বক্তৃতা, তার সেখানে বোধহয় ছিল দেশের এই বিরাট সংকটের মুহূর্তে আর কোনো উপায় নেই, এটা করতেই হবে। সংকট ছড়িয়ে গেলে অন্য সময় হলে হয়তো এটাকে রিল্যাক্স করা যাবে। কাজেই আমার মতে উনি এটাকে পার্মানেন্ট স্টেপ হিসাবে মনে করেননি। এটা খুব ভালো করে বোঝার কথা। উনি মনে করেছিলেন অলমোস্ট ইমার্জেন্সি ডিক্লেয়ার করলেন তো, কাজে এই সংকট মুহূর্তে তার কোনো উপায় নেই, আমার এটা করতে হবে, তারপর দেখা যাবে। প্রায় একই সময় ভারতেও কিন্তু জরুরি অবস্থা, এবং বাংলাদেশেও সেই অর্থে একটা জরুরি। উনি সেটাই মনে করলেন, এটা ওনার এই সংকটকে সম্মুখীন হওয়ার জন্য এটা একটা ড্রাস্টিক সলিউশন ফর এ ড্রাস্টিক সিচুয়েশন, এবং দ্যাট নেসেসারিলি একটা চিরস্থায়ী বন্দোবস্ত নয়। এটা আমার ধারণা এখনও, তখনও ছিল, যে এটা উনি আমাকে তাই বললেন তো, যে আমি যখন দেখা করতে গেলাম আসার সময়, তখন তারপরের দিন ওই ইমার্জেন্সি পাওয়ার ডিক্লেয়ার করলেন, পার্টি একটা করলেন, ফুল বাকশাল করেননি তখনও, জানুয়ারি 2005। তিনি বললেন দেখো, আমি তো 1975 উনি জানেন তো আমি বিরুদ্ধে 75। তো বললেন দেখেন, আমার মনে হচ্ছে উনি রবীন্দ্রনাথের গানটা গাইলেন যে ডাক শুনে যদি কেউ না আসে একলা চলবে, মানে আমি ডাক শুনে আসতেছি, উনি একটা চলে যান, আপনি চলে যান। তার গানটা গাইয়ে তার বললেন যে দেখেন, আমি খুব ঘনঘটাময় আকাশ, ঝড় তুফান, বিদ্যুৎ চমকাচ্ছে, একটা জঙ্গলের সামনে দাঁড়িয়ে আছি আমি, অসম্ভব সংকটপূর্ণ। আমি চললাম একটা জিপে করে, উদ্দেশ্য হচ্ছে ওপারে পৌঁছাতে পারবো কিনা, আশা করছি পৌঁছাবো। ওপারে পৌঁছালে তখন প্রভাত হবে, সূর্য জেগে উঠবে, সব ঠিক হয়ে যাবে। এই হচ্ছে তার ভিশন। আমি বিরাট সংকটের মধ্যে আছি, দুর্যোগে পড়ে, সাংঘাতিক লাইটনিং, থান্ডার হচ্ছে, আমি জঙ্গল এর মধ্যে আমি চলে আশা করি এটা উত্তরণ করে আমি একটা সূর্য উদ্ভাসিত সকালবেলায় উত্তরণ হব। দ্যাটস হিজ ভিশন, ইমেজ। সো এবং সেটাই তিনি সেই হিসাবে আমাকে কবিতা করে বোঝালেন। কারণ উনি যে বাকশালের প্রোগ্রামটা দেখো, ইটস রাদার ড্রাস্টিক। উনি তো সেখানে বললেন, অনেকে কিন্তু ভালো করে দেখেনি, শুধু এক পার্টি করা ছাড়া ইকোনমিক প্রোগ্রামটাকে অর্গানাইজ করেনি। ইজ অ্যানাদার স্ট্রেঞ্জ থিং। ওটা কী ছিল আপনি একটু বলেন, কারণ এটা একটু জানা দরকার। তো ওখানে ফর এক্সাম্পল ইনি বলেছেন যে মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি হবে। কীরকম? এটা একটা অ্যানাদার হাইব্রিড। ওখানে ল্যান্ডলেস লেভেল আর স্মল ফার্মার্স, ওরাও মেম্বার হবে, শুধু ফার্মারের মেম্বার, সবাই মেম্বার হবে। মেম্বার হয়ে কী করবে, এবং সবাই কাজ করবে, ওনারও কাজ করবে, ছোটো কাজ সুপারভাইজ করবে, এবং তাদের 1/3 তেভাগা হবে। 1/3 কোঅপারেটিভ পাবে, 1/3 ওনাররা পাবে, 1/3 ওয়ার্কাররা পাবে। আর যদি ওনার কাম ওয়ার্কার হয়, দুখান থেকে পাবে সে।
Correct? A hold of this structure is neither Marxist socialist nor capitalist model of cooperatives. It's a very strange model. এই ধারণাটার কি কোনো মানে উৎস আমরা জানি? উৎস আমার এগেইন এগুলো সব আমার হাইপোথেসিস। ওনার সঙ্গে যখন বেড়াতে গেলাম, আমি তো ওনার সঙ্গে সবখানে গেছি পাকিস্তান ছাড়া। উই ওয়েন্ট টু যুগোস্লাভিয়া, অ্যান্ড দেন যুগোস্লাভিয়াতে ওনার সঙ্গে হাঙ্গারি উনি যাননি, রোমানিয়া আমি একা গেছি। উনি যুগোস্লাভিয়া মেইন কমিউনিস্ট কান্ট্রি, ওনার সঙ্গে গেছিলাম সোভিয়েত ইউনিয়ন ছাড়া। সেখানে উই হ্যাড এক্সটেন্সিভ ডিসকাশনস উইথ টিটো, হিজ আইডিয়া অফ ইকোনমি এটসেট্রা এটসেট্রা। অ্যাজ ইউ নো, যুগোস্লাভিয়াতে কিন্তু প্রাইভেট সেক্টর ছিল। ওই ওয়ার্কার্স ওনারশিপ অফ ফ্যাক্টরিজ অ্যানাদার নেবুলাস কনসেপ্ট। হাঙ্গারিতে কিন্তু এই মডেলটা ছিল। হাঙ্গারিতে কিন্তু লার্জ স্কেল দুইটা ছিল, প্রাইভেট ওনারশিপ অফ ল্যান্ড অ্যান্ড কোঅপারেটিভস। ইট ওয়াজ নট কালেকটিভস, নট দ্য সোভিয়েত মডেল। হাঙ্গারি ওয়াজ নাইদার সোভিয়েত মডেল নর চাইনিজ মডেল। ইটস ভেরি স্ট্রেঞ্জ। ইস্ট ইউরোপিয়ানের এক্সাম্পলগুলো আমরা ভালো করে স্টাডি করিনি। আমাদের কাছে আইডিয়া সোভিয়েত মডেল or Chinese model, but East European models, each one of them adjusted to their specific circumstances. উনি যখন বললেন আমার এই সোশ্যালিজম কারো নকল করা নয়, তার বক্তৃতা পড়ে দেখো বাক্সারের, আমি কাছে নকল করিনি, এটা আমাদের নিজের। এটা আমার মনে হলো যে হাঙ্গারির মতো কথা বলছেন উনি। হাঙ্গারি, আমি জিজ্ঞেস করছিলাম তাদের, ইট ফর দিস প্রাইভেট সেক্টর আছে, কালেক্ট কোঅপারেটিভ ফার্ম আছে, আবার প্রাইভেট ইন্ডাস্ট্রি আছে, গভর্নমেন্ট ইন্ডাস্ট্রি, এত হজবরল কেন? উই ডোন্ট ফলো মার্কসিস্ট স্লেভিস্ট, ইউ হ্যাভ এট আওয়ার ওন সিস্টেম। আমি 2-3 বার গেছি, জিজ্ঞেস করি ওই করতেছো, আই ভিজিট অল দেয়ার ফার্মস। আমার কাছে মোর হাঙ্গারির মতো মনে হয়েছে। রোমানিয়া ইজ মোর স্ট্রিক্ট, যুগোস্লাভিয়া তো রুলস একেবারে লুজ। সো ইটস এ হাইব্রিড বিটুইন যুগোস্লাভিয়া হাঙ্গারি সিস্টেম। অ্যান্ড বাঙালিরা এটা যেহেতু ভালো করে স্টাডি করেনি, কাজেই আমার মনে হয় এগুলো উনি ফেড হয়েছেন। বাই হুম আই হ্যাভ নো আইডিয়া। মেবি দ্য লেফটিস্ট গ্রুপ ইন বাংলাদেশ, আই হ্যাভ নো। অনেকে বলতো কমিউনিস্ট পার্টি কি মুজাফর সাহেব, আমি জানি না। কিন্তু আমার কাছে আমি যখন পড়ি, ওই প্রোগ্রামটা পড়েছি, আমি আই এম ফ্যামিলিয়ার উইথ দিস স্টাডি সিস্টেম। আমার কাছে সাংঘাতিক সিমিলার মনে হয়েছে। ইন্ডাস্ট্রি, উনি হজবরল ওই যুগোস্লাভ সিস্টেম এগেইন, ওয়ার্কার্সরা পার্টিসিপেট করে ম্যানেজমেন্ট অ্যান্ড ডিসিশন মেকিং। হাউ কাম? ওখানকার কিছু আইডিয়া আছে মনে হচ্ছে। 6 পয়েন্ট, মানে আমাদের তো সেই 72-তে কোনো প্রোগ্রামে ওয়ার্কার্স পার্টিসিপেশন ছিল না, কিন্তু 54-এ ছিল। হ্যাঁ, পরে দেওয়া হবে ওয়ার্কার্সরা, ল্যাঙ্গুয়েজটা মনে নেই আমার। সো 68ও 11 ছিল কিনা আমি নট শিওর। তো উনি চেষ্টা করলেন আমাদের সময় টু ইন্ট্রোডিউস ওয়ার্কার্স পার্টিসিপেশন, বাট হি কুডন্ট বাট পারসুয়েড দি লেবার ইউনিয়নস টু অ্যাকসেপ্ট আওয়ার প্রপোজাল। ওরা অনেক বেশি চাচ্ছিল, কাজে শেষ পর্যন্ত হয়নি সেটা। বাক্সারে পুরোপুরি আছে, workers will participate in decision making. So Kaji, he carried, it's a very peculiar system of a hodgepodge of various industry galo, আর একটা ওই যে local government. Local government is exactly like Eastern European local government, economic and political function combined, and not elected, appointed and elected combined. So Kaji, ওই সিস্টেমটা এলাবোরেট একটা সুযোগ পানি যখন ইমপ্লিমেন্ট করতে যেতেন, আই এম শিওর অনেক কিছু বেরোতো, অনেক কিছু মডিফাই হতো। সেটা তো ইমপ্লিমেন্ট হয়নি, ব্যাস এসছে চলে গেছে, মানে ইট ওয়াজ অল অন পেপার ফর ফিউ ডেজ। কিন্তু আইডিয়াটা ইজ এ হজপচ অফ সেভারাল আইডিয়াস। হজপচ শব্দটা ভালো না, ইজ এ মিক্সচার, লেটস সে, সংমিশ্রণ। যে সংকটের দ্বার প্রান্তের কথা বললেন আপনি, যে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, সেই সংকটের মূল কারণটা কি ছিল? সেটা কি 74-এর দুর্ভিক্ষ? সেটা কি অর্থনীতির কোনো বেগবান হতে পারছিল না? সবই ওনার মতে বোধ রাজনৈতিক। বা আপনারাই বা কিভাবে সেই সংকট থেকে উত্তরণের পথ খুঁজছিলেন? আমরা তো খুঁজছিলাম না, আমরা তো তখন আর গেমিন আপ মোরলেস পাচ্ছিলাম না। ওরা যে উনি যে চিন্তা করলেন, শেষের দিকে আমরা তো চলে যাচ্ছিলাম, আমার তো বাই দ্যাট টাইম এভরিবডি আফটার মি সব লেফট ফ্রম দ্য প্ল্যানিং কমিশন ওয়ান বাই ওয়ান। সংকটের কি শুরুর পরে না, সংকট মানে 74-এর ফেমিনে 75-এর মিডল থেকে তো আস্তে 74-এর মিডল থেকে তো আস্তে ছাড়া আরম্ভ হলো। 74-এর নভেম্বর ডিসেম্বর রহমান চলে গেল, তার আগে মোশাররফ গেছে, তার আগে আনিসুর রহমান তো প্রথম থেকে যাচ্ছিল প্রায়। কাজেই ইট ওয়াজ অ্যাট্রিশন আরম্ভ হয়ে গেছে প্রসেসে। আই ওয়াজ দ্য লাস্ট ওয়ান টু লিভ দিস। এবং তাজউদ্দিন আহমদ সাহেব বোধ করি 1 বছর চলে গেছে। 74 তাছাড়া সালেই গেল। হ্যাঁ, ওইটা অন্য কারণে।
এটার সঙ্গে ওগুলো সম্পর্ক নেই, এটা পলিটিক্যাল কারণ। কিন্তু এখন ওনার কাছে সংকট ছিল অর্থনীতি বন্দোবস্ত করতে পারছেন না, আর 2 নম্বর রাজনৈতিক অরাজকতা। এই দুটাকে উনি মনে করলেন তার বর্তমান পার্টি স্ট্রাকচার হ্যান্ডেল করতে পারবে না। হি নিডস ওয়ান পার্টি যেখানে সবাই জয়েন করবে, উনি সুপ্রিম ফান্ডে কন্ট্রোল করবেন। দ্যাটস দিবে আই থট, বুঝেছি সেটা, সবাইকে এক করে নেতা হয়ে সব ঠিকঠাক করে আবার ছেড়ে দেবেন। এখানে একটা হাইপোথেসিস হতে পারে যে উনি ততদিনে, যখন উনি বাকশাল এই ভিশন, আপনি হচপচ বলেন, যেটাই বলেন না কেন, চিন্তা করছেন, উনি হয়তো দেখছিলেন যে ওনার যে রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা, সেখানে মুষ্টিমেয় কিছু লোক, তার দলের লোকজন হতে পারে, তার সাথে আরো কয়েকজন লুটে পুটে খাচ্ছে, এটা তিনিও স্বীকার করেছেন। Of course. তারা অনেক পাবলিক স্পিচে উনি বলেছেন, চার্টার দল এসব বলছেন উনি। আচ্ছা, তাহলে উনি এখন হয়তো চিন্তা করছেন যে আমি হাউ ক্যান আই ব্রিং চেকস অ্যান্ড ব্যালেন্সেস, আমি তো এদেরকে পুরোপুরি, এটা আমারই দলের লোকজন, আমি তো একেবারে বাদ দিতে পারি না। এমন কি একটা ব্যবস্থা আছে যেখানে একটা চেকস অ্যান্ড ব্যালেন্সেস, সেন্ট্রাল গভর্নমেন্ট, সেখানে লোকাল গভর্নমেন্ট, অতএব সেখানে এক ধরনের চেকস অ্যান্ড ব্যালেন্সেস। একেবারে সোশ্যালিস্ট ওনারশিপ অফ ইন্ডাস্ট্রি, সেখানে আমি ওয়ার্কারদের নিয়ে আনবো একটা চেক অ্যান্ড ব্যালেন্স। পসিবল। কোঅপারেটিভস আরেক ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স। আপনি যেটাকে হচপচ বলছেন, ওটাকে হাইব্রিড বলা যায়, কিংবা এটাকে একটা ভিশনারি চেক অ্যান্ড ব্যালেন্স কিছুদিনের জন্য, এটা ওই অর্থে খুব ভিশনারি হতেও পারে। কিন্তু আই ডোন্ট ডিনাই দ্যাট। আমাকে যেটা মনে হচ্ছে এজ এ সর্ট অফ এ নন আইডিওলজিক্যাল অ্যাপ্রোচ, ইউ মে বি রাইট। Maybe his vision was a checks and balance, both economics and political. It's very তোমার ইন্টারপ্রিটেশন অত্যন্ত রিজনেবল মনে হচ্ছে আমার কাছে। I would have thought yours is a very nice interpretation. আমি বলছি যেহেতু I see so many disparate elements put together which were inconsistent with standard models of the time. Neither Marxist, neither Soviet, nor China, nor any other. So বাকশালটা বলছি, because possibly he was এখানেও যেমন আমরা আগে শুনেছি যে 6 দফা প্রথমে তো বলা হয়েছিল, পরে আপনার এই ডিটেলগুলো ওয়ার্কআউট করা শুরু হলো, তখন বোঝা গেল যে এটার ইমপ্লিকেশন কি। এটাতে হতো। আচ্ছা, তারপরে আপনারা যখন ওই যে ইন্ডাস্ট্রিয়াল পলিসির কথা বললেন, প্রথমে একভাবে বলা হলো, তারপর আস্তে আস্তে ডিটেল নিয়ে চিন্তা, এখানে হয়তো সেটা হতো, এবং হয়তো হচপচগুলো তখন ওখান থেকে হয়তো আরেকটু সিস্টেম। আমি 100% এগ্রি করি এটা। ওনার তো অত তো ডিটেল ভিশন থাকে না সাধারণত, এগুলো ভিশন না, ইউ ওয়ার্ক টুগেদার ডিটেলস। And when I went back in 75 মে মাসে to bring my family, যাওয়ার আগে উনি, আমি তো ছুটিতে ছিলাম অফিসিয়ালি, I was on leave, I didn't resign. কবে গেলেন ছুটিতে? অক্সফোর্ডে জানুয়ারিতে গেলাম, 75 অক্সফোর্ডে আমি ছুটিতে গেলাম 6 মাসের জন্য। অস্টেন্সিভ রিজন কি? রিকভারি অ্যান্ড রেকুপারেশন ফ্রম এক্সহশন অ্যান্ড ইল হেলথ। গেলাম, 6 মাস পরে আমার ফিরে আসার কথা। এভরিথিং ওয়াজ আনচেঞ্জ, স্ট্রাকচার ওয়াজ, এভরিথিং ওয়াজ দেয়ার। আই এম অন লিভ, ডেপুটি চেয়ারম্যান অন লিভ, নেভার হার্ড অফ, বাট ইট ওয়াজ দ্য সিচুয়েশন। দেন উনি যাবেন মার্চ মাসে বোধহয় কমনওয়েলথ প্রাইম মিনিস্টার্স কনফারেন্স, এখানে ক্যারিবিয়ানে কোথায়, খবর দিলেন। আমি ফ্র্যাঙ্কফার্ট হয়ে ফিরে যাচ্ছি ওখানে। ইউ কাম অ্যান্ড জয়েন মি ইন ফ্র্যাঙ্কফার্ট, ইউ হ্যাভ টু গো উইথ মি টু কনফারেন্স, কমনওয়েলথ কনফারেন্স। আফটার ইউ অন লিভ, ইউ আর নট রিজাইন, ইউ কাম অ্যান্ড জয়েন মি। ওইটা বলেননি উনি, বলছেন কাম অ্যান্ড জয়েন মি ইন ফ্র্যাঙ্কফার্ট, অ্যাকম্পানি মি টু কনফারেন্স। তা আমি তো একটু নার্ভাস হয়ে গেলাম, যাতে আমি চাই না। আমি তো ছুটি, তো এটা ফর্মাল ব্যাপার, আমি তো যে ফেরা যাওয়ার কোনো মতলব নেই আমার। তো আমি কি করি এখন ওনাকে? আমি ঠিক আছে, আমি খবর পাঠালাম হাই কমিশন দিয়ে যে ঠিক আছে, আমি ফ্র্যাঙ্কফার্ট আপনার সঙ্গে দেখা করতে আসবো। কমিট করলাম না যাবো কি যাবো না ক্যারিবিয়ানে। তাই অ্যারাইভড ইন ফ্র্যাঙ্কফার্ট ডে বিফোর হি অ্যারাইভড ইন বাংলাদেশ বিমান। অ্যান্ড আই সো অ্যারেঞ্জ দ্যাট ওনার সঙ্গে দেখা করে বাংলাদেশে চলে যাবো, ফ্যামিলি আনতে টিকিট করে গেছি। সো আই উইল মিট হিম, স্টে ফর 2-3 days, হোয়াট এভার টাইম, অ্যান্ড আই গোজ ব্যাক টু বাংলাদেশ ফ্যামিলি আনতে। গেছি, পরে দেখা করলাম, বলছো কই চলেন আমার সঙ্গে। আমি না, তো মুশকিল আছে, আমার তো প্রবলেম আছে, আমার তখন এক্সকিউজের পর এক্সকিউজ দিতে আরম্ভ করলাম, শরীরটা অসুবিধা, আমার ফ্যামিলির তো আনতে হয়ে ওদের অসুবিধা আছে। তো আমি এক কাজ করি, আপনার সঙ্গে যাওয়ার দরকার তো নেই, আমি দেশে গিয়ে অপেক্ষা করবো, আই উড নট গো, আমি ঢাকা ছাড়বো না আমাদের ফিরে আসা পর্যন্ত, এটা কথা দিলাম। আপনার সঙ্গে আলোচনা আছে আমার অনেক। আমি ঠিক আছে, আমি ঢাকায় গিয়ে বসে থাকি, আপনি আসবেন, দেখা করবো, তারপর ফিরে আসবো। ঠিক আছে, তা যান। So this permission I went to Dhaka. Then he came back এক সপ্তাহ পরে। I went to saw him. ধরছে, বলে ঠিক আছে, আমি আপনাকে থাকতে বলে সেই জন্যে
সব ঠিক করে দেখছেন তো, সব ঠিক করে ফেলেছি, সব ঠিকঠাক হয়ে গেছে। এটা মেয়ে, আমি দেখেছি যা করেছেন, কিন্তু আমি তো ঠিক বুঝতে পারছি না কী হচ্ছে। আপনার বোঝার দরকার নেই, সব ঠিক হয়ে গেছে, বুঝবেন। আপনি এখানে জয়েন করেন, তখন বুঝবেন কী হতে হবে। আপনি এসে আবার জয়েন করেন। এইবার ওসব ডেপুটি চেয়ারম্যান ফের কিচ্ছু নেই, আমি চেয়ারম্যান না, আপনি চেয়ারম্যান। ফিনান্স প্ল্যানিং সব আপনার হাতে এখন। আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট অ্যান্ড ইউ কমপ্লিট পাওয়ার। আমি জানি আপনি কাজ করতে পারেননি, অনেক আপত্তি করতো, বিভিন্ন মিনিস্টারের সঙ্গে ঝগড়া লাগতো, এখন নাই। ইয়ার প্রোগ্রাম দিলাম আপনাকে, এটা আপনি ইমপ্লিমেন্ট করবেন। ইফ এনিবডি রেস্ট্রিক্টস, এনিবডি অবজেক্টস, ইউ ওভার রুল দেন, ফুল অথরিটি। আমি বললাম যে সবই বুঝলাম, কিন্তু আমি তো স্যার পারবো না, একটু টু মাচ ফর মি। তাছাড়া স্বাস্থ্যটা ভালো নেই, মনেই হবে না, ইউ টেক ওভার। আমি কাজকে সোয়ারিং ইন হবে, আমি বলে দিয়েছি। ফিরে আসেন 2 দিন নেগোশিয়েট করে। আমি স্যার কোনো মতেই পারবো না, আমি আপনাকে সত্যি কথা বলছি, আই ক্যান, আই উড নেভার বি এবল টু ডু। আমি আবার ইতিহাস বিকৃত করতে পারবো না। খুব অসন্তুষ্ট হলেন, খুব মানে উনি তো জোর করে মানে রাগ তো দেখান না, খুব স্যাডলি বললেন ঠিক আছে যান তাহলে। আই লেফট। ইট ওয়াজ এ ভেরি ট্র্যাজিক মানে ইনসিডেন্ট। আমি যাইনি, চলে আসলাম। কিন্তু বাট দ্যাট ইজ হোয়াট হি থট, দ্যাট সব ঠিক করা যাবে এখন আমাকে আনট্রেবল পাওয়ার দেবে। তা আমি তো জানি, আমি তো একবার ন্যাড়া তো একবার বেলতলায় গেছে, অত সহজে তো বেলতলা ঠিক করা যায় না। আর আমার ওইরকম পাওয়ার হবে না, সিস্টেম আমার বিশ্বাস ছিল সিস্টেম কাজ করবে না, আনফর্চুনেটলি। আপনাকে যে উনি বলেছিলেন যে নির্বাচনে দাঁড়াতে, এবং সেটা তো সেটা আরো আগে 73-তে বললেন যে দেখেন আমি চিন্তা করে দেখেছি, দ্যাট ওয়াজ হি প্রাইস, হি ওয়াজ 100% রাইট, আই ওয়াজ রং। বলে যে আপনি এসব চলবে না, নো ওয়ে। এই ডেপুটি চেয়ারম্যান, আমি চেয়ারম্যান, এই সিচুয়েশনটা টেনেবল না। এজ এ পলিটিশিয়ান হি ওয়াজ 100% রাইট। বলছে আপনার চাকরি নন পলিটিক্যাল না, এটা বলে তো চলবে না, আপনাকে অ্যাসেম্বলিতে গিয়ে যুদ্ধ করতে হবে, ডিফেন্ড করতে হবে। আমি আপনার মধ্যে আমাকে করতে হবে, এগুলো আমি করতে রাজি নেই, আমি পারিও না। তো ইটস ইউর রেসপন্সিবিলিটি, ইউ শুড বিকাম মিনিস্টার and attend the assembly, attend the political party meetings, parliamentary party, and you carry on this. It's your job. Therefore, only way you can, in the present system, you do it, you have to get elected. আমি বলছি ইলেক্টেড মি, এটা কেমনি হয়? বলছে কেন হবে না, কামাল কেমনি করে? বলছে কামালকে পলিটিশিয়ান করে ফেলেছি না, আপনাকে পারবো না কেন? আমি স্যার আমি তো পাবলিক মিটিং বেউসে পড়ে যাবো। বলছে কিচ্ছু হবে না, I have discussed with your politicians in your area, in your constituency, no problem at all. You and I will go, you sit next to me, I'll make a speech, and after that you say thank you very much, শিখিয়ে দেবো, তারপর you leave, and then voting হয়ে যাবে। ন্যাচারালি উনি যদি কাজকে বললে কাজ ভোট দেবে। আমি স্যার এইভাবে তো পলিটিক্স করা ঠিক হবে আমার জন্য, কেন ঠিক হবে না? পারফেক্ট। এগেইন আমি বহুত ব্যাঙ্গেল আউট করলাম। স্যার আমার পোষাবে না এগুলো। He was again very unhappy. I tell you, this is the best thing to do. And at this distance of time, I think he was 100% right. দুদিকে হয় না। A planning minister's job is basically political. He has to be a politician. And he has to manage parliament, his political party, various vested interest. বই লেখে টেকনিক্যাল আর্গুমেন্ট করে হবে না। নো ওয়ে। বহুবার হয়তো এই প্রশ্নটা আপনাকে করা হয়েছে, তবু একটু আজকের জন্য আবার করি। সেটা একটু নিজেকে আর একটু ভালো করে বোঝার জন্য, যে মনে হচ্ছে আপনিও বললেন যে 74 সাল থেকেই আপনারা অনেকেই বুঝতে পারছিলেন যে এটা ঠিক কাজ করছে না, এবং আস্তে আস্তে অনেকেই সরে আসছিলেন প্রক্রিয়াটা থেকে। সেটা আমরা কম বেশি জানি, কিন্তু যেটা জানি না হয়তো, বা ভালো করে জানি না, যে সাবস্টেন্টিভ কি ইস্যুতে মতবিরোধগুলো হচ্ছিল, ইকোনমিক পলিসিগত, রাজনৈতিক পলিসিগত, বা কালচারাল, কি কারণে আপনাদেরকে সেই সব সিদ্ধান্ত নিতে হচ্ছিল 74 সালেই? না, আপনি বলে না, আপনার অন্যান্য সহকর্মী প্রশ্ন হলো যে দেখেছিলেন প্ল্যানিং কমিশন। আমরা দেখলাম যে 72-73-তে আমাদের সাজেশনস were taken very seriously, were debated, and most of the time accepted with some modifications. By end of 73, early 74, বুঝতে গেলাম যে আমাদের সাজেশনগুলো ঠিক সেইভাবে রিসিভড হয় না, এবং ওইভাবে সিরিয়াসলি নেন না, এবং জোর করে অ্যাকসেপ্ট করার চেষ্টা করেন না ওদের উপরে। একটু যদি উদাহরণ দিতেন কয়েকটা, যে কি সাজেশনের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছিল? এভরি সিঙ্গল থিং, এভরিথিং। কোনো পলিসি ইস্যু ব্যাপারে না, ইটস নট ইভেন অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারে।
না, আমি অ্যাডমিনিস্ট্রেটিভ হয়তো প্রশাসনিক বিষয়গুলো Overall বাদ রাখছি, আচ্ছা। কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ বাদ দিলে বাদ দিলে। পরিকল্পনা কমিশনের কাজের প্রেক্ষিতে Oh, কোথায় yes. মনে হয়েছে যে সবচেয়ে কি ইস্যুতে সবচেয়ে মনে হয়েছে মতানৈক্য হচ্ছিল? মতানৈক্য না, আমাদের ইনএফেক্টিভনেস। উনি কথা ছিল যে উইল কোঅর্ডিনেট অল প্রজেক্টস, কারেক্ট? মিনিস্ট্রিজ উড হ্যাভ ভেরি লিটল ফাইনাল সে আনলেস উই সে ইয়েস। দ্যাট স্টার্টেড বিং এরোডেড। এটা বইতে লেগেছে যে কোঅর্ডিনেটে আমরা নিয়ে যান, তাহলে তার কিছু থাকে না আমাদের। পলিসি নিয়ে ডিবেট হতেই পারে, কিন্তু ministries, for example, a minister cannot approve a project without our having vetted it. It's not a political, it's technical. Political cabinet যেটা আপনারা চাইছিলেন। না চাইছিলেন, এটা প্রথমে হতো। দ্যাটস হোয়াট হ্যাপেন্ড ইন দ্য বিগিনিং। যদি আমাদের ওভাররুল করতো, তাহলে এন্টায়ার কমিউনিটি গিয়ে আলোচনা করতে হবে। একটা মিনিস্টার অন ইজ ওন ক্যানট ডু ইট, কারেক্ট? সবাই গিয়ে আলোচনা করে বলবে আচ্ছা এটা হবে না, এই প্রজেক্টটা হবে না, ফেয়ার এনাফ। কিন্তু নট লাইক দিস, অর ইকোনমিক কাউন্সিলে হবে। কিন্তু দেখা গেল যে the ministers were doing on, and he was not overruling them. He was not saying no. Correct? This was a significant diminution of the coordinating function of the Planning Commission. Aid negotiate করবেন। That one, he, towards the end, শেষ পর্যন্ত ওদের দেয়নি। মানে no. Aid's ব্যাপারে for some strange reason he trusted us totally and completely. I think it's partly because they thought we were incapable of the illegal transactions. Incapable, not to be honest, I'm saying incapable. But he thought these characters can do it, so it's all right, safer. এবং এখানে বিষয়টা কি ছিল যে Aid এইডের negotiation. ব্যাপারে Aid negotiation আপনাদের উপর তিনি আস্থাই রাখছিলেন, We will negotiate. সেটা বরাবর ছিল। সেইটা শেষ পর্যন্ত ছিল। ইনফ্যাক্ট শেষের দিকে আমি বলতাম আমার লোন তো আর কিছুই নেই, এইড নেগোশিয়েট করা। মাই রোল হ্যাজ বিন রিডিউস টু এইড নেগোশিয়েটার। বাট দেন এইড নেগোশিয়েশন ক্যানট বি ডান উইদাউট দ্য আদার ফাংশনস, বিকজ আই হ্যাভ টু রিপ্লাই টু দি ডোনার্স আদার ফাংশনস, আদার অব্লিগেশনস, এগুলো তো আমি রেসপন্সিবল না তখন আর। So I cannot justify things which I am not responsible for. I have no control over projects or selections. তাহলে অনেকটা বলা যায় যে সেই সময় আপনারা যারা বাইরের থেকে অর্থনীতিবিদ এসেছিলেন, পরিকল্পনাবিদ এসেছিলেন, তাদের সাথে প্রশাসনের যন্ত্রের এক ধরনের অন্তর্দ্বন্দ্ব না, শুরু হয়ে গেল, এবং সেই তার এক পর্যায়ে আপনারা হতাশ হয়ে। অর্থদ্বন্দ্ব না, right from the beginning, and reasonably so, understandably so, the ministries revolted against the so-called super ministry. The super ministry would evaluate their functions, evaluate their project, এটা কেমনে করে হয়, above the minister. That's we are the politically elected leaders. How do you mean these characters evaluating our project or monitoring our performance? রিপোর্ট দিতাম আমরা, এই সেক্টরে, এগ্রিকালচার সেক্টরে এই শর্টফল হচ্ছে, এই কাজ হয়নি, which means I am passing judgment on the agriculture ministry, on the minister. He says, how is it possible? How can you do that? We do it. It's our revolution final with the leaders. Even today, that's the problem. I hold it to be the case, whatever the form of government, whatever the form of functions of the Planning Commission, this function has to be performed. It cannot be decentralized. ইভ্যালুয়েশন Absolutely, never. ইভালুয়েশন, And approval. স্ক্রিনিং। And approval. না, স্ক্রিনিং এর বেলায় একটা বক্তব্য হতে পারে যে যেখানে ইন্টারমিনিস্টেরিয়াল কোঅর্ডিনেশনের দরকার আছে, কোনো বড় প্রজেক্ট, কোনো গুরুত্বপূর্ণ নীতি, সেখানে ঠিক আছে একটা কোঅর্ডিনেটিং বডির দরকার হতে পারে। কিন্তু ছোট ছোট প্রজেক্ট, সেখানেও আপনারা কেমন নাক গলাবেন? না, সেটা ডিসেন্ট করে দেওয়া হয়েছিল, ডিসেন্ট্রালাইজেশন। ভেরি ট্রু, ইউ 100% রাইট। ছোটগুলো দেওয়া হয়েছিল শেষের দিকে, ছোট করে কোনো শেষের দিকে দেওয়া না, প্রথমে না, শেষের দিকে বড়গুলো দেওয়া হয়েছিল। ইনফ্যাক্ট ছোট প্রথম থেকে ছোট ছোট দেওয়া হয়েছিল। প্রস্তুত ছিল। আমার পয়েন্ট ছিল, লেটস সে টেক কমার্স মিনিস্ট্রি, টেক ইম্পোর্ট ডিউটি। ক্যান ইট বি ডান বাই কমার্স মিনিস্ট্রি ডিসাইডিং যে আমরা স্ট্রাকচার অফ ইম্পোর্ট ডিউটি এরকম করব? ক্যান্ট। It has huge macroeconomic implications as well. And they say, what is all this? How can it be? We do the final decision, who is the Planning Commission to interfere here? সেখানেই কোঅর্ডিনেশন ফাংশন। You see, because tax on X impacts the whole economy. It's not a question, not only financial revenue mobilization, সেটা তো বোঝানো মুশকিল। What do you mean tax on in the whole economy? আমি ফাইট tax, who are you? It's agricultural ব্যাপার।
এটা তো ইকোনমিক ইমপ্লিকেশন আছে, ইন্টারসেক্টরাল ইমপ্লিকেশনস আছে, কাজে ফিউ ইস্যুজ অন পলিসিজ ক্যান বি লেফট অ্যালোন টু দ্য মিনিস্ট্রিজ। ফুড সাবসিডি দেবে, হু ইজ প্ল্যানিং কমিশন ডিসাইড? আরে is this huge macroeconomic implications, donor implications, কাজে inevitably come in here, সেটা বোঝাতে ট্রেমেন্ডাস কষ্ট হয়েছে। আই এম শিওর ইভেন টুডে দ্যাটস দ্য সেম প্রবলেম। মাইক্রোক্রেডিট যদি এখন, would microcredit be given by 20 ministries, which is now done in Bangladesh, or by one agency, or by supervising it, or coordinating, হচ্ছে না। কাজে coordinating function, no matter what's the form of government, no matter democratic, half democratic, it cannot be avoided. এখানে কি হচ্ছে? এখানে there is even the most decentralized in terms of policy making here. It is much more than England or Germany or France. ফ্রান্সটা একেবারে অন্যরকম। এখানে you have finance ministry is split into two ministries, treasury and office and OMD, office of budget and management, which is in the president's office. অফিস অ্যান্ড বাজেট কী করে? ডিস্ট্রিবিউট করে এক্সপেন্ডিচার, বাজেটিং করে, এক্সপেন্ডিচার কন্ট্রোল করে, কোন সেক্টরে কত যাবে সব ওরা করে। ট্রেজারি কী করে? মনিটারি পলিসি অ্যান্ড ট্যাক্স পলিসি, সেপারেট ইন্টু মিনিস্ট্রিজ। ক্রিয়েট সিরিয়াস প্রবলেম হিয়ার। ওরা ঠিক করে কত রিসোর্স অ্যাভেলেবল হবে, এরা ঠিক করে হাউ টু ডিস্ট্রিবিউট ইট। আমাদের কাছে দুইটাই এক করেছিলাম, দিস ইজ ওয়াই ফিনান্স অ্যান্ড প্ল্যানিং। নাও হিয়ার দে ফাউন্ড দ্য প্রবলেম, তাই না? অবশ্য কংগ্রেস ঠিক করে, এখানে কংগ্রেসে গিয়ে কোঅর্ডিনেশন হয়, দে হ্যাভ এ মেকানিজম অফ কোঅর্ডিনেটিং ইন ভেরিয়াস কমিটিস, তাই না? আমাদের সেই মেকানিজম নাই। আমাদের এখানে এখন তারা আসার পর্যন্ত এখানে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল করেছে একটা, দেয়ার ইজ ওয়ান। ক্লিন্টনের সব ভেরি অ্যাক্টিভ ছিল, সব দুইদিকে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড দুইটাই আসতো। সো ইউ ক্যানট হ্যাভ হোয়াট এভার দ্য ক্যাপিটালিস্ট ফেসিস্ট, হোয়াট এভার দ্য গভর্নমেন্ট, দিস মেকানিজম। কোরিয়াতে ভেরি এফেক্টিভ ছিল, মালয়ের সাথে মহাতির নিজে ছিল ইনচার্জ, ওন মিনিস্টার, প্রাইম মিনিস্টার অফিসে ছিল এগুলো। সো দিস ফাংশন ক্যানট বি গেটন রিড অফ। না, এটা বোঝাতে ইউ সি a planning mechanism, called it it can be done by finance ministry, title doesn't make any difference. That there has to be a super ministry by definition. By definition, there is no choice. Indonesia, there was a minister of economic coordination, which is a super minister. Finance, commerce, planning, সব তার আন্ডারে ছিল। Even now as a post আছে, minister for economic coordination বলে, he is the super minister, senior minister. So that job is inherent in the process of allocation of resources, even though private sector is a very small part, because private sector, a very large side, because public sector willy-nilly huge, এখানে কীরকম huge public sector, huge ডিফেন্স এক্সপেন্ডিচার হিউজ, পাবলিক এক্সপেন্ডিচার হিউজ। কিন্তু একটা সমস্যা ছিল, এই যে সুপার কোঅর্ডিনেশনের দায়িত্ব যাদেরকে দেওয়া হলো আপনাদেরকে, আপনারা তো প্রথমত তো রাজনৈতিক প্রক্রিয়া থেকে আসেননি। এটা যদি খুব পাওয়ারফুল একজন পলিটিক্যাল মিনিস্টারকে দেওয়া হতো, সেটা হয়তো অন্যভাবে হতো। তারপরেও এই যে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে যারা ছিল মন্ত্রীরা, আপনাদের সাথে আগের থেকে তেমন কিছু যোগাযোগ ছিল না, আপনাদের ছিল একদম ডাইরেক্ট অ্যাক্সেস বঙ্গবন্ধুর কাছে। কারেক্ট। এটাও নিশ্চয়ই, it must have contributed to the problem. No question about it. Even today I see the same problem. মানে exact the same problem as we faced. Different name, but the nature is the same. Why? You see, we had আমাদের exaggerated মানে আমাদের সময়টা was exaggerated. It is now more concealed, but it's real. We thought by getting the ear of the Prime Minister, we can get everybody else coming along. Correct? এটা কিন্তু this is a feature which is even today existing. It's not. এটা প্রতিটি বুদ্ধিজীবীর সম্ভবত স্বপ্ন, রাজনীতিবিদদের বুঝিয়ে সমাজ পরিবর্তন করা। But that is no সমাজ পরিবর্তন না, policy making. Now that's true even today. I don't want to quote names. It was true in the last government, before government. Same is always. It's nature of the beast is like that. So we thought we will, and then he will call his colleagues, and then we'll set together and solve it under his leadership, and he will, once we convince him, we get the government convinced. In fact, that was the case. That is always the case. Even here that is the case. Any structure of government. Now, but a good tactician, and who wants to get things done, even though that's the fact, he doesn't appear to be so.
he appears to so manage the others are really participating even though they are not. That's the technique of, that's the superior technique of management. I should have been able to manage the cabinet ministers in such a manner that they will eat from my hands. Basically, they will do exactly what I want, but they will think they are deciding it. That's the superior quality, which I didn't have. একজন বলেছে আপনাদের সম্বন্ধে যে আপনারা টেকনোক্র্যাটদের ইনসুলেশন আবার পলিটিশিয়ানদের পাওয়ার দুটোই চেয়েছিলেন আপনারা। Right. And there is a contradiction. Correct. Very true. And that is why my refusal to take my minister heightened, exposed the problem. Bangabandhu realized the problem, and my refusal made it worse. He saw the problem and said, "This is the way to solve it. Now you become a politician, and then you go there, you Face will go the music. and face the music, and you will be able to do it because then you will say, I am like yours. What is going on here?" They have to recognize you as one of their competitors. We are not. So I am giving you the possibility to become one of the competitors. যেটা সাইফুর রহমান সাহেবের বেলায় সত্যি, কারণ উনি তো পলিটিক্যাল ওই ইয়ের থেকেই উঠে আসছেন। প্রথমে ছিলেন না সেটা। প্রথমে ছিলেন না, রাইট, পরে, অনেক পরে। Then you ask him, এটা তখন, you see, you ask him, didn't have this exactly same problem? Of course he had. Absolutely. You ask him what rest of the cabinet ministers did to him and what he did to them. You ask them. It was a continuous tension. And it was not private, it was public. Each one of them had it. It is inherent in the system. That's my point. First point, there has to be a super ministry. Call it whatever name you like. It has to be located in a central coordinating function. It could be Prime Minister's office. It could be Finance Minister's office. Anybody's. Doesn't make a name, the name makes no difference. There has to be Minister for Economic Coordination of Policy and programs. Otherwise, system will not function. That I'm totally convinced after my experience of many other countries. এই ক্ষেত্রে যে অনেক সময় বলা হয় এবং কিছু কিছু দাতাদের কাছ থেকেও অনেক সময় বলা হয় যে পরিকল্পনা কমিশন আজকের যুগে সেভাবে থাকার প্রয়োজনীয়তা নেই। যেখানে অর্থ মন্ত্রণালয় যদি শক্তিশালী থাকে এবং যদি কেন্দ্রীয় ব্যাংক যদি শক্তিশালী থাকে তাহলে ম্যাক্রো বিভিন্ন রকমের পর্যালোচনাগুলো তারা দেবে এবং সেক্টর মন্ত্রণালয়গুলো তারা 3 মধ্যমেয়াদী কিছু প্রোগ্রামিং কোঅর্ডিনেট করবে। আমি সেই প্রশ্নটাই আপনার কাছে রাখতে চাচ্ছি। যারা বলছে সংকটটা কিভাবে, if you push them they will agree with me. Again, what's in a name? Let's abolish planning commission. The functions have to be performed by somebody. Call it finance ministry, makes no difference. Expand it. Tomorrow, abolish the Bangladesh Planning Commission. All the divisions, all the functions are transferred to Minister of Finance. There become different sections of Minister of Finance. Fair enough, no problem. And make 2 state ministers, fine. Name doesn't make any difference. But that would has to be by definition super ministry, the finance ministry. কিন্তু এই যে প্রজেক্টের যে মানে ভেটিং করা বিভিন্নভাবে চয়েস করা এগুলো কি আসলে সুপার মিনিস্ট্রি করা উচিত? It has to be an agency independent. You cannot be judge and jury at the same time. You cannot be executor and evaluator at the same time. The ministries cannot, because you have to have a second look. That's the whole controversy. But সেটা তো এক অর্থে তো সরকারের বাইরেও একটা আধা স্বায়ত্ত শাসিত বা অটোনমাস বডি করা যেতে পারে। এক ধরনের যেরকম থিঙ্ক ট্যাঙ্ক থাকে সেরকম একটা সরকারের জন্য একটা থিঙ্ক ট্যাঙ্ক যারা প্রত্যেকটা প্রজেক্ট ইভালুয়েট না, কিন্তু তারা অন্তত সেই প্রকল্পগুলোর যাচাই এবং তার উপযোগিতা সেই সব নিয়ে তারা রিপোর্ট তৈরি করবে। They have to reproduce the entire machinery then. Yes, fine. You can call them another name. Again, I come to my point. What is any name? Give it to Institute of Planning, let's say. In fact, this was the case in Iraq when I went to Iraq. They called it Institute of Planning during Saddam's time. আচ্ছা, কোরিয়াতে যে কেডিআই ওদের কি এরকম কোরিয়া ডেভেলপ? KDI is like BIDS. আচ্ছা, ওর থেকে বেশি কিছু না? No. KDI was a very serious, much higher level. KDI was PID. Absolutely. In fact, I was technical advisor to KDI. It was PID, more high powered because we were sort of not so close to the powers that be. KDI was very close to the powers that be. This fellow, the president. এই প্রসঙ্গ যখন আসলো, আপনি প্রায় বলেন যে সরকারের ভেতরে অর্থনীতি বিষয়ে যে অ্যানালিটিক ক্যাপাসিটি থাকা দরকার সেটা এখন নেই,
কিন্তু আপনারা কি ওই সময় শুরু করেছিলেন এই কাজটি? না, সেটা শুরু করেছিলাম, খুব প্রচণ্ডভাবে শুরু করেছিলাম। ইনফ্যাক্ট ইফ ইউ লুক ব্যাক অন ইট, চিন্তা করে দেখো, তখন বাংলাদেশের সব সেক্টরে ইঞ্জিনিয়ার্স, সোশ্যোলজিস্ট, ইকোনমিস্ট, অল ফিল্ডে বাংলাদেশের তখনকার যুগে যত এক্সপার্টিস ছিল বাংলাদেশে, the large chunk was in the World Net Planning Commission. Very few, but they're all there in all disciplines. Now, partly because of the circumstances, people were excited to work, excepting Yunus Saib. He didn't like it. But many others liked it, that they were participating in a new enterprise of a new developing, independent country. Excitement ছিল। অধ্যাপক ইউনূসও কি তখন আপনার সময় পরিকল্পনা কমিশনের কাজের জন্য এসেছিলেন? ওর তো সেটা, ওর তো তার মেইন কথা ওর, যে সে হি ডিডন্ট লাইক ইট, বই তো আছে সেটা। হি জয়েন, উনি যখন ফিরে গেলেন, ওটা তো সেদিন তার বক্তৃতা এখানেও বলেছে, ওয়াশিংটনে বলেছে, হি ওয়াজ উইটনেস, ফিরে গেলেন যে হি ডাজন্ট মিনস, তো সব বলে বেড়ায় সে, বই তো লেখছে। হি ওয়াজ ফর 3 months, আমি তাকে বহুত কষ্টে পারসুয়েট করে নিয়ে গেলাম, জয়েন করলো। 3 মাস পরে বলে যে পোষাবে না, মানে আমি কাজ পছন্দ করি না। বইতে লেখছে হি হ্যাড নাথিং এলস টু ডু বাট রিড নিউজ পেপার, হি ফেল্ট ডিসগাস্ট, ইট ওয়াজ আ টোটাল বোর, হি ওয়ান্টেড টু লিভ। সো আমি তাকে ছেড়ে দিইনি, অনেক থ্রেটেন করে শেষ পর্যন্ত চলে গেছে, বাস দ্যাটস দ্য এন্ড অফ ইট। হি ডিড এআর খানের আন্ডারে, হাসানি ইমামের কলিগ ছিল। হি ডিডন্ট লাইক ইট, কিন্তু ইটস এক্সেপশন, এন্ড ইট গুড দ্যাট হি ডিডন্ট লাইক ইট, নাহলে আজকে পৃথিবী বিখ্যাত হতে পারতো না। কাজেই কিন্তু তখনকার সময় বলতে গেলে ইঞ্জিনিয়ার্স, ডক্টরস, ইভেন ডক্টরস, প্রত্যেক হেলথের লোক ছিল আমাদের, অ্যান্ড দে আর কোয়াইট ওয়েল রিগার্ডেড। অ্যান্ড গ্রুপ ছিল বাইরের লোক, কনসালটেন্সি কাজ করছে, অলমোস্ট এভরিবডি, ইঞ্জিনিয়ার্স, অল কাইন্ডস। এগ্রিকালচারে সায়েন্টিস্ট দরকার ছিল, সো ইভেনচুয়ালি গট এস.ডি. চৌধুরী, ভেরি ওয়েল নন, এগ্রিকালচার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, তার আগে বড় অফিসার ছিলেন পাকিস্তান গভর্নমেন্টের। কী করে তাকে রোপিন করা যায়, রিটায়ার করে বসে আছেন, এক্সেলেন্ট, very competent. Created a post called general consultant, and he was consultant in agriculture, মোশাররফকে সাহায্য করছিল। সময় দিন রাত কাজ করতো, অন্যরকম একটা। কিন্তু পরিকল্পনা কমিশনের বাইরে বা সরকারের বাইরে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো ছিল, যতটুকুই ছিল, বিআইডিএস বা অন্য ধরলে, সেই সব প্রতিষ্ঠানের অর্থনীতিবিদেরা কতটা জড়িত ছিলেন পরিকল্পনা কমিশনে? বিআইডিএস জড়িত ছিল, দলিলের বিআইডিএস ছিল, প্রস্তুতির কাজে, ব্যাকগ্রাউন্ড পেপার তৈরি, বিভিন্ন কমিটিতে কাজ করতো সবাই। কিন্তু আমি যেমন পরবর্তীকালে শুনেছি, যখন পঞ্চবার্ষিকী পরিকল্পনার আলোচনা সমালোচনা উঠেছে, যে সেখানে নাকি একটা বড় অংশ সমালোচনা উঠেছিল বিআইডিএস এর অর্থনীতিবিদদের অন্তত একাংশের কাছ থেকে। তারা কি সক্রিয়ভাবে জড়িত ছিলেন? না, সবাই তো জড়িত ছিল না, ছিলেন না, কয়েকজন জড়িত ছিল ইন ভেরিয়াস ওয়ার্কিং গ্রুপস, তাই না? অ্যান্ড ইউনিভার্সিটি থেকে, বাই দি ওয়ে, তখন ইউনিভার্সিটি থেকে ছিল না, খুব ইয়াং ছিল, যারা ছিল তারা তো বিভিন্ন চাকরিতে ছিল, মোজাফর তো সবাই তো, মানে অলমোস্ট আই ডেনিউটেড দ্য এন্টায়ার সেট আপ দেয়ার in all universities, nobody there except in planning commission. কাজে খুব অল্প সংখ্যক লোক ছিল তো, সবাই সমাবেশ হয়েছিল এখানে, রাইট। কাজে সেখানে হয়তো ওটা কি খুব ভালো একটা পলিসি ছিল যে সবাইকে এক জায়গায় দিয়ে আসা, বাইরে? কারেক্ট, উপায় ছিল না, উপায় ছিল না। উচিত ছিল, উচিত কেন করা হয়েছিল, যে ইনক্রিজ দি সাপ্লাই ইন আদার সেক্টরস হিউজলি, চেষ্টা তো করা হয়েছিল। বিআইডিএস এজ এ হিউজ ট্রেনিং প্রোগ্রাম, এই যে সব দেখছো সারা পৃথিবীতে এখন সবাই তো post-72 ট্রেনিং প্রোগ্রাম, মাহবুব থেকে আরম্ভ করে সবাই, they did go abroad on a large scale. প্রোগ্রাম তো ছিল পড়ানো, বাইরের পড়ানো, ইউনিভার্সিটি তো ছিল, অনেকে বাইরে গেছে। কেন, সোভিয়েত ইউনিয়ন যখন 1000 স্কলারশিপ আরম্ভ করলো, উই সেন্ট থাউজেন্ডস অফ দেম। 72-তে 73-তে ম্যাসিভ স্কেলে পাঠাচ্ছি। ইনফ্যাক্ট আই ওয়েন্ট টু 3 ইউনিভার্সিটিস, মস্কো, তারপরে কিভ, আরও 3টা দেখেছি। দেখতে আমার ফ্লক কীরকম আছে, হিউজ নাম্বার, আমি তো সব হারিয়ে টারিয়ে গেছে, ইয়াং আর তৈরি সবাই আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট কম গেছে, তোমাদের মতো আন্ডার গ্রাজুয়েট গেছে। আমেরিকাতে লার্জ নাম্বার, সবখানে গেছে তো, নরওয়েতে, ইংল্যান্ডে। আমি যখন অক্সফোর্ডে গিয়ে, তখন আমাদের প্রায় 10 জন ছিল ইংল্যান্ডে, কি বেশি, 15-এর মতো, এস.আর. ওসমানী, তারপরে এই সব সারা পৃথিবীতে আইএলও চালাচ্ছে খারাপ, আইএলও ধরো, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ধরো, সবখানে তো সব। ইট ওয়াজ post-72 ট্রেনিং সবাই, ইউ ক্যানট ডিনাই দ্যাট।
কাজে ইট আমাদের- ওয়াজ সবাই চলে গেছে, দেশ বাকি এখন আরো দু একটা বিষয় ছিল যেগুলো একটু আলোচনা করা দরকার, সময় sorry, শেষ হয়ে sorry, আসছে। হ্যাঁ, একটা right. দুর্ভিক্ষ সম্বন্ধে হ্যাঁ ইয়েস। আমরা প্রশ্ন করছেন, আপনি বলেন। এই না, দুর্ভিক্ষ সম্পর্কে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো এই নিয়ে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে এই কারণে, যে সব অ্যানালিসিসটা একসঙ্গে কম্প্রিহেন্সিভলি এক জায়গায় পাওয়া যায় না, কাজে বিভিন্ন বিটস অ্যান্ড পিসেস লোকে পরে রিয়্যাক্ট করে। অনেকগুলো কারণ ছিল। একটা হলো 72-73-তে প্রোডাকশন শর্টফল, সিরিয়াস ড্রাউট অ্যান্ড ফ্লাড। আমাদের কিন্তু স্বাধীনতার পর থেকে আমাদের এই ওয়েদার রিলেটেড ফ্লাকচুয়েশন হয়েছে সিরিয়াস। 72-73-তে আমরা হিউজ ইম্পোর্ট করেছি, ইন্ডিয়া মিলিয়নস অফ টন দিয়েছে। কাজে আমাদের খাদ্য ঘাটতি আরম্ভ হয়েছে পোস্ট লিবারেশন পয়েন্ট থেকে। 71-এ ডিসলোকেশন হলো, 72-তে ড্রাউট ফ্লাড হলো, 73-তে তাই। So 74 is a continuation, accentuation of the problems we started facing right on liberation. এটা লোকে মনে নাই। As a result of the shortages in 72-73, there's a serious depletion of all stocks, farmers level, traders level, retail trader, wholesaler, household, all level, and government stocks. আর সেটা রিপ্লেনিশ করার চেষ্টা করা হলো তখন 72-70, এখন 73 আসে, 72-73 by aid, huge amount of imports from India and aid from including USAID, DSAID. Then problem arise করলো 73 আমন, যেটা should be available in winter 73. জুলাইতে আউশ আসে, হলো ফ্লাড। রেজাল্ট কি হলো? বিফোর দ্যাট আই টেল ইউ সেকেন্ড ফ্যাক্টর, post liberation period, inflation, expansion of money supply, prices rising. As a result, real wages decline. Not remember, look mone kore nei, link up kore na. Third, already macroeconomic circumstances come, real wage decline, especially landless laborers, and the prices started rising also. And then the stocks totally depleted. Then you have floods in July 74. As a result, the cash crop, your cash crop, jute, seriously affected. Again, income because of wages declined, and the delayed crop holo amoner jonno, sowing, and the uncertainty started. Amon jodi kharab hoy, delayed sowing er jonno. So therefore, the accumulation of these factors created great uncertainty about the size of the almond crop. Stocks নাই, import impossible, আমাদের কোনো foreign exchange নাই. It was all known throughout the country there was foreign exchange নাই. Bangladesh cannot import. So you aggravate the state of anxiety. Aid কমে গেছে, দিচ্ছেন, দেরি করতেছে আমেরিকানরা। In this situation, there was a tremendous spiraling of speculative incentive. Prices started rising, especially যখন দেখা গেল এই প্রাইস সাধারণত এই প্রাইস স্পাইরিং এর হেল্প করতে পারতো যদি স্টকস থাকতো আমাদের, অথবা ইউ কুড হ্যাভ acquired, imported or acquired from the surplus producers. But the surplus producers by that became turned, they've started hoarding because they have to. They're uncertain about the future. Firstly, uncertain about the, secondly, you did speculative hoarding in order to gain profit from the future rise in prices. That's a hierarchy. And only way you could break the back of speculative frenzy at that time is by huge imports. We had no foreign exchange import. We had no problem in getting our foreign aid. Foreign aid এর ব্যাপারে is well known now what happened. এটা আমি রিপিট করে লাভ তো নেই, because of Cuba, trade, etc., US foreign, etc. The most important thing was that যদিও আমরা ইউএস থেকে PL-488 পাচ্ছি, তখন কিন্তু এই সমস্ত প্রশ্ন রেজ করেনি। 72 থেকে 73 পেয়েছি। What struck me was how all of a sudden 74 প্রশ্ন তুললো কেন? আপনার বইতে এটা খুব বিশদভাবে সেই বর্ণনাটা আছে, হঠাৎ আগে করেনি কেন? খুবই স্ট্রাইকিং সেটা, তাই না? Why all of a sudden you get this
This provision in the PL480 has been there for 20 years. এবং আপনি বারবার লিখছেন তাদেরকে 74 সাল ধরেই না, এটা বলে না। ট্রান্স রিলিজটা করো, সেটা কেন তোমরা এই ধরনের ক্লজগুলো তুলছো এখন? হ্যাঁ, উত্তর দেয় না। উত্তর দেওয়া হচ্ছে না। তারপর কাজেই এটাতে একটা এক্সট্রা ইকোনমিক এক্সট্রা ইস্যু মনে হয় আমাদের কাছে, যে সামথিং এলস ছিল। And the result was, but then you see, what happened as soon as the famine was over, started improving, food aid has started coming in large quantities. A strange coincidence toward the end of 75. So Kaji, you can say it's a combination of successive droughts and floods which exhausted totally all the stocks. Necessarily, speculation chharao, building of stock necessary. Even normal stocks. সেটা তো ছিল না, therefore is accepted. And then public stock ছিল না, and it was so obvious that this depletion of public stocks creates immediately psychology of scarcity. Now what could have government done? Could they have done anything better? Yes. Besides trying for imports and aid, import তো impossible, foreign exchange ছিল না. We had tried to get some suppliers credit to borrow, but it's very difficult. At that time, it was not easy to get. And international price, mind you, price of food grains rose 3-4 times. So even if you had some, we couldn't have done very much, couldn't have imported much. And shipping costs troubled 4 times. Huge rise in shipping cost, huge rise in import price. Even if you had somehow $50 million, it would have given a very little. So under the circumstance, the only access was aid, which was not available. Then the answer is, why didn't you distribute whatever you had, even 500 tons, to the most distressed areas? That was, I think, was a failure, either of information or of inefficient administration. Besides that, I cannot see what could have been done. আপনি কোথাও লিখেছেন বা এমনি হয়তো বলেছেন যে এই দুর্ভিক্ষ বঙ্গবন্ধুর উপরে একটা সাংঘাতিক প্রভাব রেখেছিল। উনি এটাকে একটা পার্সোনাল ফেলিয়ার বা এরকম কিছু একটা মনে করেছেন। Correct, that is true. He thought that this was a serious reflection, which is eventually proved to be true, that a government under which watch people die loses legitimacy. Whatever the circumstance, whatever the reason, nobody will forgive. And that is what happened in the public perception. You're right, very serious. Now, I went to him one day, it's quoted in the book, saying that under the circumstances, if you want to get some food out of hoards, very small amount, which can be directed to the most distressed areas, you are the only person. Why didn't you go and appeal? Go around the villages and appeal to them. By force, you cannot do this. Now, history doesn't say you can take hoards by, you can compel people to unload hoards, small amounts. সেটা কে বললেন? আমি বললাম ওনাকে যে আপনি এই অবস্থায় একমাত্র ওয়ে হচ্ছে, you can appeal to the public, you go back to your older role as a man of the masses. গ্রামে গ্রামে অনেক ক্ষেত্রে যেমন হয়েছে, যেমন আমি যতটুকু ইতিহাসে মনে করি যে জাস্ট বিপ্লবের পরপর রাশিয়াতে ফুড ইন ট্যাক্স, ফুড ইন কাইন্ড, ট্যাক্স ইন কাইন্ড, এই প্রথা চালু করে জোর করে প্রেসিডেন্টের কাছ থেকে নিয়ে Correct. তখন একটা আপৎকালীন ব্যবস্থা হিসেবে And সেই বাড়াবাড়ির and করা হয়েছিল, and they revolted. and they revolted, Right. তারপরে নিউ ইকোনমিক পলিসি। Correct, exactly right. এখানে করতে পারতো, কারণ সেই সময় অনেক ক্ষেত্রে রক্ষী বাহিনীর বিভিন্ন রকম অন্য তাণ্ডব লীলা হয়েছে, কিন্তু এই আসল জায়গাতে কিন্তু Correct. সেই কাজটা করা হয়নি। Correct. এখন প্রশ্ন হচ্ছে, the amount of it I was not sure that you could have been scattered. There were no large farmers. These are small hordes, all over scattered over the country. There were not large, huge hordes there, all scattered all over the country. Small fellows. You have to collect from small fellows, small farmers. Huge farmers কোথায় ছিল আমাদের দেশে? 10-12টা আছে, ঠিক আছে, 10-12টা মাঝে পার্সেন্টেজ কত? কাজে you have to go all over the country and very extensively করতে হবে। B. প্রশ্ন হচ্ছে, already there was dissatisfaction that government already রক্ষী বাহিনীর ব্যাপারে, to use it further would have ignited the explosion, মনে হয় আমার, আমি সেটা আলাপ করিনি। ওনাকে বলতে আপনি এপিল করেন, তো উনি বললেন যে এপিলে কাজ হবে না। কেন?
already government has become unpopular by that time. It was the last straw on the আমি বলতেছি, উনি বলেননি আমাকে, last straw on the camel's back in the fact that এখানে ভালো করে চলছে না, ইনফ্লেশন হচ্ছে, আরও তো গোলমাল আছে, it's not only famine, food price না। কাজেই he strangely enough as a politician understood that his credibility is not that high anymore. That's what he said to me. আমি যে আপনি তো একমাত্র লোক, আপনি you are the only one who can say, you can go and appeal to the masses, they will appeal to you. Whereas I am not sure. বাঙালিরা সাংঘাতিক, বাঙালিরা সব দেশেই পলিটিশিয়ানস, আজকে যে পলিটিশিয়ান মাথায় তুলে নাচে তাকে গাড়ির তুলে ফেলে। উনি অবশ্য অন্য শব্দ ইউজ করেছিলেন। আপনি আমাকে ফাদার অফ দ্য নেশন বলতেছেন, ওরা অন্য শব্দ ইউজ করবে যেটা খুব খারাপ শোনায়। হি ফেল্ট হি ডাজন্ট হ্যাভ দ্যাট পুল এনিমোর। আমেরিকা ছাড়া কি আর অন্য কোনো বহির্বিশ্বে অন্য কোনো দেশ ছিল না যারা তখন সাহায্য দিতে প্রস্তুত? ইন্ডিয়া ছিল না। আপনি জাপানের কথা বললেন, জাপান তো রাইস খায়। বলছি ইন্ডিয়ার কোনো সাপ্লাই ছিল না। অ্যান্ড তখন 1973-4 ওয়ার্ল্ড ওয়াইড শর্টেজ হয়েছিল। অ্যান্ড দি অনলি এক্সপোর্টিং কান্ট্রিজ ওয়্যার অ্যাট দ্যাট টাইম রাশিয়া হিউজ ইম্পোর্ট করতো, অ্যান্ড ইম্পোর্টেড এত হিউজ অ্যামাউন্ট দ্যাট দে, অনেকে বলে রাশিয়া ম্যানিপুলেট, দে ক্রিয়েটেড দ্য ফুড ক্রাইসিস। এত হিউজ ইম্পোর্ট করেছে ফুড প্রাইস বিকজ অফ রাশিয়ান পারচেজেস। রাশিয়া নট অনলি পারচেজড হিউজ অ্যামাউন্ট অফ ফুড, commandeered entire shipping space of the Atlantic. এমন কিনা কিনেছিল রাশিয়া। With the result, the shipping freight rates quadruple, 5-time increase, and food prices. Russia's purchase was horrendous, huge. Whether they over-purchased, nobody knows, but it was huge purchase. And তখন স্যার অস্ট্রেলিয়াতে একটু কম ছিল। You see, world food crisis কেন বলতো? It happened worldwide. Because of Russian crop failure, they became a huge importer, and the food increased, decline in Australia, in Canada, and in the United States. You see, increased decline and huge purchases, and everybody was scrambling. Japan, সবাই। Japan is small, minuscule rice export করতো তখন, আমি জানি তারা তো স্টিকি রাইস বা না, সামান্য রাইস করতো। So কাজে Thailand, you see, but the others you have to purchase. There are two issues here. One is where the others, 8 donors available surplus? No. Canada, Australia, that ছিল না। আমেরিকা দেবে না। তাহলে you can buy from Thailand, correct? Yes. But then why do foreign exchange? কিন্তু সেক্ষেত্রে টাকার হিসেবেই সাহায্য, বৈদেশিক সাহায্য সূত্রেই কি অন্যান্য দেশ দিতে পারতো না? তখন তো বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ছিল। No, but you have to have free foreign exchange, lent to you, granted to you to buy food. No, that was not available. মানে IMF থেকে পাওয়া গেল সাপ্লিমেন্টারি ফাইন্যান্স, দেখছি সামান্য টাকা, and there was no money from the bank to give to buy food. They don't give money to buy food. হয়নি ফুড এইড করে হতো। হ্যাঁ, বঙ্গবন্ধুকে দিয়ে শেষ করি। আপনি ওনার কথা বলছিলেন, এটা খুব মারাত্মক কথা বলেছেন যে উনি যে কথাটা আপনাকে বললেন, যে আপনি শুরুর দিকে বলছিলেন যে 72 সালের জানুয়ারি মাসে যখন আপনি এয়ারপোর্টে গেলেন, তার সাথে তো দেখা করার, কথা বলার সুযোগ পান, এরকম একটা জনসমর্থন, একটা সমুদ্র সেখানে ছিল। 3.5 বছর পরে উনি নিজেই এই কথা বলছেন যে জনগণের উপরে তার ভুল নেই। কি হলো আপনার বিশ্লেষণ? আমার বেশ দুইটা কারণ। প্রপাগান্ডা, persistence for 3 years, দুইটা। One, that he is প্রথম কথা corruption, huge perception of corruption, which with the hindsight of history we find it was not very important. Again, perception of ব্যাপার, nothing compared to even subsequent, এখনকার ছেড়ে দাও, even 5 years later, nothing compared to that. The perception was huge because expectations of the people were there. These are the self-sacrificing leaders of our country who will give their life for freedom, and how can they be involved in corruption? Even 1 taka corruption is equivalent to 100% corruption. Tremendous heightened expectations. But perception was huge about corruption. The government is corrupt and inefficient.
Two, the army, the Pakistani army had a very serious role, in my view. Pakistan, if you read Bhutto's book on Bhutto, from the day one, Pakistan was up to unmaking Bangladesh, in the sense that it wanted Bangladesh as a weapon, as a subservient weapon against India. So they let loose their agents, in my view, who were plenty in Pakistan, to undo this secular pro-India government, so to speak. Third, with Bangladesh's psychology, which turned against India, was aggravated, and somehow an impression created that India possibly has undue influence on us. But that was not the most important part in terms of his unpopularity. This is, Rakhi Bahini contributed tremendous, and army, I'm sure, was totally against him. It demonstrated later on when we Jehituni Rakhi Bahini ke put up Khorasan as if against army, which was not his intention, but it appeared to be so. আরেকটা হলো ইকোনমিক অবস্থা তো ইমপ্রুভ করছিল না as much as the expectations were there. All of this combined, কিন্তু I think the propaganda by those who was trying to stop it, he is and secular in the sense of anti-religion, and entire Middle East was against him. Don't forget that. How come? In 3 years, we couldn't get the Middle East on his side. They were coming along slowly, but tremendous effort. That to be persuaded that we were not anti-Islam, anti-Pakistan. I mean, Pakistan was equal to Islam. Because all these factors contributed. I wouldn't say which is most important, but the fact that there was a perception that mismanagement and corruption was important. But at this distance of time, I don't think corruption was important. It must have been perception heightened by all these factors. আমি ভাবছিলাম এটা শেষ প্রশ্ন হবে, কিন্তু আরেকটা প্রশ্ন মনে পড়লো। আপনার দীর্ঘ কর্মজীবনে ওই 3.5 বছর বা 3 বছরই কেবলমাত্র আপনি কোনো একটি সরকারে কাজ করেছিলেন। খুব কঠিন সময় ছিল, অনেক ধরনের বিতর্কের মধ্যে আপনি জড়িয়েছিলেন, অনেক টেনশন হয়েছিল, আপনার নিশ্চয়ই ফ্রাস্ট্রেশনও হয়েছে অনেক ব্যাপারে। কিন্তু আপনি কি বলবেন যে দ্যাট ওয়াজ ওয়ান অফ দি গোল্ডেন টাইমস অফ ইয়োর ক্যারিয়ার, এবং আপনি অন্যান্য অর্থনীতিবিদদের উড ইউ রেকমেন্ড গভর্নমেন্টে কাজ করা? It was a very rich experience, and all rich experience on mone hoy ekটু painful hoy. Nothing good comes without some pain. And the experience, as I look back on it, it was worthwhile, but it was quite painful. Secondly holo, yes, আমি কিন্তু recommend করব না unless certain conditions are fulfilled. যেমন? Unless in what capacity shall I go? As I go in the political capacity of decision-making leadership, or I go as a technocrat to do technical work? First decision. Technical work kora decision now easy. If I had a reasonable assurance of a job and I have interesting work, I will advise the go. Very essential. Kintu ekhon incentives ebong circumstances নির্ভর করে কি কাজের কাজ, because that anybody can encourage to go. But whether one should go as a policy making level depends on whether the political situation is propitious, is কি বলবো, favorable মানেটা কি, যে political leadership আমাকে সত্যি চায় out of conviction that there is a felt need for my services, and I have to be convinced that it is a felt need. আমি তদবির করে যাচ্ছি না. Secondly, I will be given enough assurance of having influence if I want to that level. If তা না হয়, তার life becomes very uncomfortable. Thirdly, প্রশ্ন হচ্ছে an outsider পক্ষে যা, but then thirdly I must be ready. If I'm an outsider, not part of the machine, and neither a regular politician who can manage political intrigues or machinations, or who is
ইয়েস, তা না হলে আমি ওখানে গিয়ে as an outsider it will be very difficult to be effective. Relying on the leader, whatever he says or she says, is not enough. You have to manage the colleagues, political colleagues, and in that kind of position you can only go if you have capable, if you're confident you can manage them, and you at the same time enjoy the confidence of the leader. Otherwise impossible. Read Kissinger's autobiography, first volume, you see. He is possibly American history the greatest manipulator and of in bureaucratic intrigue. Is superb. Even he said tremendous problem in managing it, tremendous as an outsider. So if you're an outsider, you want to venture there, you better be very careful about the preconditions. Okay. আপনাকে ধন্যবাদ Thank you. মোহাম্মদ ইসলাম। Thank you.